সো কম্পিউটার অ্যানালাইসিসের সেকেন্ড পার্টটা হচ্ছে অন পেজ কম্পিউটার অ্যানালাইসিস। অন পেজ কম্পিউটার অ্যানালাইসিস বলতে বোঝায় আপনার কম্পিটিটর তার অন পেজ এসইওর ক্ষেত্রে, হ্যাঁ, কম্পিউটার তার অন পেজ এসইওর ক্ষেত্রে কি কি রুলস ফলো করছে গুগলের। অন পেজের কাজটাই হচ্ছে মূলত গুগলের কিছু রুলস রেগুলেশন আছে সেগুলোকে মেনটেন করা। তো এই গুগলের রুলস রেগুলেশন গুলো সে কতটা মেনটেন করে কাজ করছে, সে গুগলের রুলস রেগুলেশন গুলোকে মেনটেন করছে কিনা, হ্যাঁ, এগুলোকে দেখে আমাদেরকে আহ, একটা রিপোর্ট রেডি করতে হবে, সেটাকে বলা হয় কম্পিউটার অন পেজ অ্যানালাইসিস। বুঝতে পারছেন? আর এই অন পেজের কাজটা করা হয় মূলত হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে। তো আমাদের কাছে তো ভাই অ্যাডমিন প্যানেল নাই, বাট আমাদের কিছু টুলস ইউজ করতে হবে। সেটা কিছু বলতে হচ্ছে আপনার সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইউজ করতে হবে এসইও কোয়াকটা আমরা সর্বোচ্চ পরিমাণে ইউজ করব, যে এই কম্পিউটার অন পেজ অ্যানালাইসিসের জন্য। তো তার আগে একটা শীট রেডি করতে হবে, গতবারের মতো এবার একটা শীট রেডি করতে হবে। সো শীটটাকে আগে রেডি করে নিই। সবাই শুনতে পাচ্ছেন তো? ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ সাউন্ড না পাইলে কিন্তু গতকাল দিনের মতো হচ্ছে ক্যামেরা অন করে বসায় রাখবে প্রত্যেককে, আপুদের ভাইয়াদের সবাইকে। ঠিক আছে? তো রেসপন্স করবেন। আর কার এখানে গান চলতেছে কাইন্ডলি মিউট করেন, আর গান শোনাটা বন্ধ করেন আপাতত। সরি, বলতেছেন? এখানে হচ্ছে আপনি আপনার টপিকের নামটা দিবেন।
ভাইয়া ক্যানোনিকাল কি আলাদা কলাম হবে? বুঝি নাই। ক্যানোনিকাল কি আলাদা কলাম হবে? হ্যাঁ, ক্যানোনিকাল তো আলাদাই কলাম। ওকে। এখন কেউ কি করতেছেন? আমি ভাই টেমপ্লেট দিয়ে দেই তো। এখন কেউ কিছু করার দরকার নেই, জাস্ট বসে দেখেন। জাস্ট বসে দেখেন আর খাতা কলম রাখেন, সাথে কিছু জিনিস বলবো, প্রত্যেকে খাতা কলম নিয়ে আসেন। আম, যদি সামনে না থাকে, আমি বলবো কিছু কিছু বিষয়, ওগুলো কাইন্ডলি লিখে রাখবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই কিছু বলছিলেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বুঝি নাই। কিছু বলছিলেন, নেটওয়ার্কের কারণে হয়ে গেছিল। বলছিলাম হচ্ছে যে সবাই খাতা কলম এখন সাথে রাখেন, আমি কিছু বলবো, এগুলো কাইন্ডলি আপনারা সাথে লিখে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া।
আচ্ছা এখানে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা দিব, ঠিক আছে? ধরেন আজকে কিওয়ার্ডটা বেস্ট গলফ ব্যাগস, হ্যাঁ, কার্ডস, গলফ কার্ডস। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ডটা এখানে দিলাম। তারপরে হচ্ছে এখানে হবে ইউআরএল। আমার কিসের ইউআরএল হবে এখানটাতে? কম্পিউটারের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানটায় হচ্ছে আমার কম্পিউটার যারা, তো প্রথম কম্পিউটার, তো তার ইউআরএলটা বসাইতে হবে। এ হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে? তো এর ইউআরএলটা আমাকে এখন বসাইতে হবে। দিলেন। তারপর হচ্ছে ইউআরএল ক্যারেক্টার। ইউআরএল ক্যারেক্টারটা কি? ইউআরএল ক্যারেক্টার হচ্ছে, আর এই যে ইউআরএলটা নিছেন না, এই ইউআরএল একটা মাপ আছে, সেই মাপটাকে বলা হয় ইউআরএল ক্যারেক্টার। তো গুগলের রুলস অনুযায়ী, গুগলের একটা মানে রুলস আছে, সেই রুলস এর ভিতর হচ্ছে আপনার এই ইউআরএল ক্যারেক্টারটাকে রাখতে হবে। ওই মাপের বাহিরে আপনি যেতে পারবেন, ঠিক আছে? ওই মাপের ভিতরে রেখে আপনাকে ইউআরএলটা বানাইতে হবে। তো এখন এই ইউআরএল ক্যারেক্টারটা কত? সেই ইউআরএল ক্যারেক্টারটা হচ্ছে 10 থেকে 70 ক্যারেক্টার। একটু সবাই লিখে রাখেন, ইউআরএল ক্যারেক্টারস 10 থেকে 70 ক্যারেক্টারের ভিতর থাকতে হবে। সবাই লিখে রাখেন, ইউআরএল ক্যারেক্টার 10 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে। ভাই এই ক্যারেক্টারটা কি ফন্ট সাইজ? না, ফ্রন্ট সাইড না। আপনি যে ইয়েটা দিছে, এই যে এখানে যে ইউআরএলটা দেখতেছেন না, এই হ্যাঁ। ইউআরএলটা কতটা বড় বা হচ্ছে কতটা ছোট, এটা মাপার ইয়েটা হচ্ছে আপনার এই ক্যারেক্টারটা। এটা বের করব কিভাবে? বের কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, আগে ওইটা সবাই একটু লিখে রাখেন। তো এখন এটা আপনি কিভাবে দেখবেন যে এই ইউআরএল ক্যারেক্টারটা কত? তো এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ওয়ার্ড কাউন্টার নামের একটা টুলস আছে, ওয়ার্ড কাউন্টার, এটাতে চলে যান। wordcounter.net টুলসটার নাম। So, এইখানে আপনি আপনার ইউআরএলটা বসায় দিবেন, কম্পিটিটরের ইউআরএল আর কি। তো আমার কম্পিউটার ইউআরএল কোনটা? এটা না, এই যে এখানে যেটা দেখতেছেন এটা কম্পিউটার ইউআরএল না? এটাকে কপি করে বুঝছেন না? এবার এখানে এটা দিয়ে দেন। কত আছে? 47। 47। তো এই 47 থাকাটাই হচ্ছে আমার কি, এখন কি আমার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে আছে কিনা? 10 থেকে 70 আছে। হ্যাঁ আছে। তবে একটা জিনিস সবাই একটু মাথায় রাখবেন, স্ট্যান্ডার্ড হচ্ছে 60 ক্যারেক্টার। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, 60 আর ক্যারেক্টার। বাকি 10? বাকি 10 সেটা ঠিক আছে, তবে স্ট্যান্ডার্ড। ভাই প্রত্যেকটা জিনিসের তো একটা একটা
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা হচ্ছে হুম, আপনি 70 পর্যন্ত যেতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড হুম, হচ্ছে 60 এর ভিতরে, 60 60। 60। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে যেহেতু এটা সে করছে, হয় আপনি এখানে ইয়েস নো দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। আমি এখানে গুড ব্যাড দিই। হ্যাঁ, অলওয়েজ আমি যেটাই করি, গুড আর ব্যাড সিগনেচার দিয়ে আমি এটাকে ইয়ে রাখি। তো তার 60 উপরে হইলে, জি 60 এর উপরে হইলে 60-র উপরে হইলে তো আপনি গুডই দিবেন, কিন্তু মানে 10 থেকে 70 70 এর ভিতরে থাকলে গুড। ভিতরে থাকলে গুড। তবে যেটা 60 বললাম, 60টা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা যখন আপনারা নিজেরা করবেন কাজ, আপনারা ওয়েবসাইটে কাজ করবেন না, আপনারা যখন অন পেজের কাজ করবেন ধরেন, তখন আপনারা কি করবেন, আপনারা এই ক্যারেক্টার গুলোকে আপনার মতো করে দিবেন। 60 ক্যারেক্টার বেশি কখনো যাওয়ার ট্রাই করবেন না, এটাই আর কি। হ্যাঁ, তো এটা মানে 70 এর পরে গেলে ব্যাট চলে আসবে, তো? হ্যাঁ, 70-এর পরে যদি 71-ও চলে আসে তা তখনও ব্যাড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি 10 এর নিচে 9, তাও ব্যাট? হ্যাঁ, তাও ব্যাড। আচ্ছা আচ্ছা, ওকে। আর বেস্ট হচ্ছে মেবি 60 বরাবর নাকি? জি, বরাবর 60 হলে হচ্ছে মানে বেস্ট, এরকম কিছু? হ্যাঁ, বরাবর 60 হলে হচ্ছে বেস্ট বলতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো এটা আমি গুড সিগনেচার দিয়ে দিলাম। হ্যাঁ, তো গুড দিয়ে রেড মার্ক কেন করে দিলাম, কারণ এটা হচ্ছে কম্পিউটার কি গুগলের রুলসটা ফলো করছে, তাই না? তারপরে হচ্ছে ক্যানোনিক্যাল। আসেন, ক্যানোনিক্যালটা কি? ক্যানোনিক্যালটা হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি দেখাই। ক্যানোনিক্যালটা একটু দেখাচ্ছি। উম,
আচ্ছা এই যে দেখেন এইখানে মেন ইউআরএল কোনটা ছিল, এটা না? এটা আমার ইউআরএল ছিল না? আচ্ছা, সো এটা কম্পিউটার যে ইউআরএলটা আছে, সো এই ইউআরএলটা তে যদি আপনি ক্লিক করেন, এখানে ধরেন ক্লিক করে এখানে আসলেন, তো আপনাকে তো এই ওয়েবসাইটে নিয়ে আসছে, তাই না? তারপরের এই ইউআরএলটা, এটাকে কপি করেন, করছেন তো? হ্যাঁ, এটাকে কপি করেন। এটাকে যদি আপনি কপি করেন, আপনাকে কি করবে দেখবেন, আপনাকে ঠিক ওই যে ওইটা যেটা ছিল ওইটা কপি করছি না, পেস্ট করেন, আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ইউআরএল গুলো কিন্তু আলাদা, ইউআরএল আলাদা, পেজ একই। পেজ একই হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র ক্যানোনিকাল করা। এই যে দেখেন, ওইটার এইচটিটিপিএস ছিল, এটার এইচটিটিপিএস নাই, তারপর দেন আপনাকে ওই একই ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা কিভাবে হয়েছে? এই ইউআরএল তো সেম। কিভাবে সেম? এটাতে এইচটিটিপিএস আছে, এটাতে ভাই ওয়েবসাইটের HTTPS নাই। অ্যাড্রেস সেম না? ওয়েবসাইটের অ্যাড্রেস সেম হইতে পারে। হ্যাঁ, অ্যাড্রেস সেম হওয়ার কারণে পেজ ইউআরএলটা তো সেম, এইচটিটিপিএস টা তো মূলত যে প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকলটা মানে সেম। আপনি এটা যদি আপনার ক্যানোনিকাল করা না থাকতো, আমি বলি এটা যদি ক্যানোনিকাল করা না থাকতো কখনো এটা পসিবল ছিল না। এখন আপনার কাছে মনে হচ্ছে এটা পসিবল, কারণ ভাই এটা তো সেমই দেখতে, সবই তো একই রকম। যদি আপনারা আহ কিছুদিন বলতে 2010-12 দিকে যদি আপনারা নেট ব্রাউজিং করে থাকেন, এখানে যারাই আছেন 2010 থেকে 10-12-তে যদি আপনারা নেট ব্রাউজিং করে থাকেন, তাহলে আপনারা জিনিসটা একটু মানে ব্রেনটাকে পিছনে দিয়ে একটু দেখেন, রিভাইজ করে দেখেন, যে সেখানে দেখতে পারবেন যে এক সময় হচ্ছে এরকম ফুল ওয়েবসাইটের অ্যাড্রেসটা না লিখলে না কখনো আসতো না। হ্যাঁ, এটা ডেভেলপ করার সময় ইয়ে করে দিতে আগে হয়, একদম নাইলে আসে ফুল না। লিখে দিতে হইতো, একদম যেটা আছে ঠিক ওইটাই লিখে দিতে হইতো, আদারওয়াইজ হ্যাঁ। কিন্তু আপনি পাবেন না। এখন আপনি যেটা করবেন, আপনি fb.com লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে, আপনাকে ফেসবুক লিখতে হয় না, facebook.com লিখতে হয় না, আপনাকে fb.com লিখলেই চলে আসে। এই এখন আবার বড় বড় ইউআরএল গুলাকে তো আবার ওই কি বিট এলওয়াই দিয়ে শর্ট করা যায়, অনেক শর্ট করা যায়। বিটলি বিটলি। ওগুলা আলাদা, ওগুলা হচ্ছে আপনার একটা মধ্যে দিয়ে আরেকটা ইনক্লুড করে তারপরে হচ্ছে নিয়ে আসে, সেটা আলাদা। সার্ভিস দিই। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা থার্ড সার্ভিস পার্টির মাধ্যমে আপনি ওইটাকে ইনক্লুড করে দিয়ে আরেকটা বুঝাচ্ছেন, সেটা আলাদা। আর এটা হচ্ছে ধরেন আজকে আমি ফেসবুক, আর যদি কেউ আপনার ওই যে যেটা বললাম 10-12 দিকে যদি কেউ ফেসবুক ইউজ করেন, তখনও কিন্তু ফেসবুকে ক্যানোনিকাল ছিল না। হ্যাঁ, তখন 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 ওই ওপেরা মিনি, আপনার তখন তো ওপেরা মিনি ছিল, তাই না? তখন ওপেরা মিনিতে আপনার এভাবেই লিখতে হইতো HTTPS। একটা যদি আপনার HTTPS এর এস বা হচ্ছে ধরেন টিও মিস হয়ে যায়, এখন টি মিস হইলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন ওই ঠিকই দেখাবে, আপনাকে ঠিকই ওই সাইটে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কজ এটা ক্যানোনিকালের কারণে। ক্যানোনিকালের কারণে। কারণ এই যে এখন একটা জিনিস কি গুগল বুঝতে পারছে যে মানুষ হচ্ছে এত বড় অ্যাড্রেস লিখে সার্চ করবে বা এই জিনিসগুলো মানুষ মনে রাখতে পারে না। তো যার কারণে হচ্ছে এই অল্পর ভিতরে হচ্ছে এটা করতে হয়। হ্যাঁ, এখন ধরেন কেউ সার্চ করতেছে এই পুরোটা লিখে, কেউ সার্চ করতেছে এইটা লিখে, কেউ বা সার্চ করতেছে ধরেন এইটা লিখে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম দেখা যাবে তখন কি হবে, যদি ক্যানোনিকাল করা না থাকে, এটা গুগল আলাদাভাবে র্যাঙ্ক দিবে, এটাকে আলাদাভাবে একটা র্যাঙ্ক দিবে, এটাকে আলাদাভাবে একটা র্যাঙ্ক দিবে। সো একটা জিনিসই বা আলাদা আলাদা হয়ে র্যাঙ্ক পাচ্ছে, তো এতে গুগল কনফিউশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি কাকে র্যাঙ্ক দিবে।
কোন পেজটাকে কোন ইউআরএলটাকে র্যাঙ্ক দিবে। সো যার কারণে ডেভেলপার করে দেয় না, সরি ডেভেলপার আছে ওনারাই আপনার তো কথা করে কিছুই বুঝি না, এটা। আপনার কথা কিছুই বোঝা যায় না। মানে যিনি করবেন উনি তো এটা ঠিক করে দেবেন তাই না? ভাই আপনার কথা কিচ্ছু বুঝতেছি না, আপনি একটু ভাইয়া লিখে দিতে বলেন, লিখে দিতে একটু বলেন। লিখে দিতে বলেন। আপনার ভয়েসটা কিরকম আসতেছে জানেন? জুটোপিয়া মুভিটা দেখছেন কেউ? দেখার কথা। স্লো So, মোশন। হ্যাঁ ওই জুটোপিয়া মুভিতে যে একটা অফিসে যাওয়ার পরে যে সবাই মানে কথাগুলা বলে না, তো ওই রকম শুনতেছি আমি। বাকিরা কিরকম শুনতেছেন জানি না, বাট আমি ওইরকম শুনতেছি। ভাই পানির নিচে কথা বললে যেরকম শোনা যায় ওরকম। হ্যাঁ ওই রকম বলতে পারেন। একটু কাইন্ডলি ভাই লিখে দেন, আপনি কিছু একটা কোয়েশ্চেন করতেছেন আই থিঙ্ক। তবে এখন কি ক্লিয়ার? ভাই এখানে একটা চ্যাট বক্স আছে, আপনি একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দেন ভাই। আচ্ছা আপনি লিখতে থাকেন, আমি একটু কন্টিনিউ করি। সো এর জন্য হচ্ছে আপনার ক্যানোনিক্যাল করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটে। এখন এটা হচ্ছে একটা এসইও টার্মস যে আপনি আপনার ওয়েবসাইটে ক্যানোনিক্যাল করে রাখবেন। এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, কারণ এসইওর মেন কাজই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা, ইউজারদেরকে কতটা সহজে দেওয়া যায়। তো এটা একটা ইউজার ফ্রেন্ডলি বিষয়, তাই না? সো আমাদের জন্য এখন কত সহজ হয়ে গেছে না, যে আমাদের তো কতগুলা ওয়েবসাইটের নামে আমরা এইভাবে মুখস্থ রাখতে পারি। কোনটার এইচটিটিপিএস আছে কোনটার এইচটিটিপিএস নাই সেটা কি আমাদের মুখস্থ রাখতে হয়? হয় না। তো এখন এটা যদি কেউ ওয়ার্ডপ্রেসে করেন, হ্যাঁ, তো এটা নিয়ে আপনাদের কারো টেনশন করার কিছু নাই। যদি ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করেন, আমরা করলে অবশ্য ওয়ার্ডপ্রেস সাইটই ক্রিয়েট করব। সো ওয়ার্ডপ্রেস সাইট করলে আপনার টেনশনের কিছু নাই, আপনি ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সিএমএস সাইট তো অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে না। আর যদি কেউ কোডিং সাইট নেন, হ্যাঁ কোডিং সাইট বেস কাজ করেন, তখন হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে যে এরকম ওয়েবসাইট গুলোকে আপনার বলতে হবে যে যারা ডেভেলপার থাকে তাকে বলে দিতে হয়, বা আপনি যদি নিজে ডেভেলপার হয়ে হন আপনি কি করবেন তখন ক্যানোনিক্যালটা করে নেবেন। তো একটা ওয়েবসাইটে ক্যানোনিক্যাল আছে কি না নাই সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য আপনি কি করবেন, সেই ওয়েবসাইটে যাবেন। আপনি এই যে এভাবে দেখছেন, এটা এভাবে একটা চেকিং হয়, হ্যাঁ আমরা যেভাবে দেখছি এটাও একটা চেকিং হয়। একটা ভাবে চেকিং করতে পারি, সেই চেকিংটা দেখাচ্ছি দাঁড়ান। তো আরেকটা ভাবে চেকিং করা যায়, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল এই যে যেই পেজটাতে আছেন, হ্যাঁ ওয়েবসাইটের যে পেজটাতে আছেন সেই পেজটাতে থেকে কন্ট্রোল ইউ দিবেন। কন্ট্রোল ইউ, এই তো কন্ট্রোল ইউ দিছেন না, এবার লিখেন ক্যানোনিক্যাল। কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিছেন, এবার লিখেন ক্যানোনিক্যাল, লিখে একটা এন্টার ক্লিক করবেন। আচ্ছা হ্যাঁ, দেন এই যে দেখেন এখানে কি ক্যানোনিক্যাল চলে আসছে না, দেখছেন? যদি ক্যানোনিক্যাল না থাকতো, যদি ক্যানোনিক্যাল না থাকতো তাহলে হচ্ছে আপনার এখানটায় ক্যানোনিক্যাল লেখাটা দেখাইতো না। ক্যানোনিক্যাল করা, এই সাইটে ক্যানোনিক্যাল করা আছে বিধায় হচ্ছে আপনি ক্যানোনিক্যাল দেখতে পাচ্ছেন। ভাইয়া এইটুকু আমি বুঝিনি। এটা বুঝেন নাই? না। আচ্ছা ভাইয়া ক্যানোনিক্যালটা মানে- একটু বুঝিয়ে দিলে বেটার হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু কি বলতেছিলেন সেটা বলেন শুনি। তো কন্ট্রোল ইউ দিয়ে সার্চ মানে ওইটুকু মানে আমি এই বুঝিনি। জায়গাটা বুঝেন নাই। আচ্ছা এটা হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে আমার কম্পিউটারের পেজ না। হ্যালো
হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ এই কম্পিটিটরের পড়েছি। পেজে আপনি যখন আসবেন, এই যে আসছেন না, এখন আপনি ক্যানোনিকালটা চেক করবেন। চেক করার জন্য কি করতে হবে, এটার ভিউ সোর্স একটা পেজ আছে, ভিউ সোর্স পেজে আপনাকে যেতে হবে। সেটা কিভাবে যাবেন, কন্ট্রোল হ্যাঁ ইউ দিবেন। কন্ট্রোল ইউ দিয়ে সার্চ দিতে হবে। কন্ট্রোল ইউ দিলে হচ্ছে আপনাকে এই পেজে নিয়ে আসবে। বাট কন্ট্রোল ইউ, ও হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। কন্ট্রোল ইউ চাপে ধরবেন আর কি। আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন হ্যাঁ, আর ইউ বাটনটা চেপে ধরবেন, তাহলেই চলে আসবে। ঠিক ও আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেন আপনি কি করবেন, ওই কন্ট্রোল আর এফ, হ্যাঁ কিবোর্ডে কন্ট্রোল আর এফ চাপ দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে একটা দেখেন না, একটা সার্চ বারের মতো চলে আসছে, হ্যাঁ এটা চলে আসবে। তো এইখানটাতে কি লিখবেন, আপনি ক্যানোনিকাল লিখবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যানোনিকাল লিখলে এই যে দেখেন ক্যানোনিকাল চলে আসছে এখানটাতে, দেখছেন? মানে এই পেজে ভাইয়া ক্যানোনিকালটা খুঁজে বের করা। হ্যাঁ হ্যাঁ বলেন, কিছু বলবেন? আগে কন্ট্রোল ইউ চাপ দিলে ওইটা চলে আসবে, হ্যাঁ, তারপরে এই পেজটা চলে আসবে। কন্ট্রোল এফ চাপ দিতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কন্ট্রোল এফ চাপ দিবেন। হ্যাঁ তারপরে ওখানে ক্যানোনিকাল লেখা লাগবে। জি, ও হ্যাঁ। আচ্ছা, সো তারপর ক্যানোনিকালটা লিখার পরে আপনি এই যে এখানটা হচ্ছে ক্যানোনিকাল যদি লিখাটা পান, যে কোথাও এখানে না, এখানে বলতে হচ্ছে আপনি যদি এই পেজের ভিতরে আপনাকে যদি ক্যানোনিকাল হ্যাঁ থাকে, তাহলে হচ্ছে আপনাকে ওই জায়গাটা মার্ক করা হয়ে যাবে। এই যে এখানে আপনার ক্যানোনিকালটা আছে না, এই যে এটা যে আপনার মার্ক হয়ে যাবে, পুরো ইয়েলো মার্ক হয়ে যাবে, এখানে বা পুরো হচ্ছে লিখেন। ইয়ে হয়ে যাবে। তো ওয়েট, এটা পুরো লিখে দেখানো না, হ্যাঁ তাহলে বুঝবে। এই যে ক্যানোনিকালটা লিখছি না, দেখেন এই পুরোটা একটা হ্যাঁ হ্যাঁ মার্ক হয়ে গেছে না, এরকম মার্ক হয়ে যাবে। যদি ক্যানোনিকাল লেখা না থাক, মানে এই পেজে যদি ক্যানোনিকালটা না থাকতো, তাহলে এরকম মার্ক কখনো হইতো না। ঠিক আছে, ও আচ্ছা, হ্যাঁ তো এটাই হচ্ছে যে আপনি দেখবেন যে এই পেজের ভিতরে মার্ক করা আছে কিনা। যদি মার্ক করা থাকে, হ্যাঁ, তাহলে কি করবেন, তাহলে এটা ওখানে ইয়েস ক্যানোনিকাল দিয়ে করা দিব। আছে। হ্যাঁ, এখানে ক্যানোনিকাল করা আছে, তাই না? এবার ও বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে টাইটেল ক্যারেক্টার। তারপরে কি, টাইটেল ক্যারেক্টার। টাইটেল ক্যারেক্টারটা কি? টাইটেল ক্যারেক্টার হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরের টাইটেলটা, সেই কম্পিটিটরের টাইটেলটা আপনি অ্যাকচুয়ালি সে কত ক্যারেক্টার এই টাইটেলটা ইউজ করতেছে, তো এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। সো এটার একটা মাপ আছে, এটার মাপটা আর ইউআরএল ক্যারেক্টারের মাপটা সেম, 10 থেকে 70। ঠিক আছে, এটার মাপও আর ইউআরএল ক্যারেক্টারের মাপও সেম, 10 থেকে 70 ক্যারেক্টারের ভিতরেই রাখতে হয়। লিখে রাখেন, কাইন্ডলি লিখে রাখেন। এইভাবে লিখছি। ভাইয়া আবার বলেন তো। হ্যাঁ, বললাম যে ও না, এটা 10 থেকে 60 আপডেট চলে আসছে, 10 থেকে 60 ক্যারেক্টার হবে। মানে 50 স্ট্যান্ডার্ড না ভাইয়া? হ্যাঁ, 60 হলে 50 তাইলে স্ট্যান্ডার্ড। না না, এরকমটা না, 60ই আচ্ছা। থাকবে, ও এটা 60ই থাকবে, ওকে। এটা আর ইয়ে হবে না, এটা 60ই থাকবে।
ইউআরএলটা হচ্ছে 70 আর এটা টাইটেল এটা 60। হ্যাঁ, আচ্ছা, সো এটা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য এই টাইটেলটা কত বলছেন বুঝি না আমি। টাইটেলটা হচ্ছে 60, সর্বোচ্চ 60, সর্বনিম্ন 10। 10 ক্যারেক্টার তো হয় না, 10 ক্যারেক্টার তো কেউ ইয়ে করে না, 60 ক্যারেক্টার পর্যন্তই আর কি কাউন্ট তো হয়। আচ্ছা, সর্বোচ্চ 60, মানে 60 পর্যন্তই রাখতে হবে। ইউআরএল তো বলছেন সর্বোচ্চ 70 না? হ্যাঁ, আচ্ছা। তো এই টাইটেল ক্যারেক্টারটা চেক করবেন কিভাবে? এটা আপনি ওই যে ওয়ার্ড কাউন্টারে নিয়েও চেক করতে পারেন। আর একটা হচ্ছে আপনি এসইও মেটা, যেটা হ্যাঁ এসইও মেটা থেকেও চেক করতে পারেন। কিভাবে? এই এসইও মেটার এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই হচ্ছে আপনার এখান থেকে আপনি এই যে দেখেন টাইটেল ক্যারেক্টার দেখতে পারবেন। দেখেন এই যে 70 ক্যারেক্টার হয়ে গেছে, দেখেন এটা রেড সিগন্যাল দেখাচ্ছে। ভাই আমাদের ইউআরএল ক্যারেক্টারও কি এভাবে চেক করা যাবে? হ্যাঁ, এই যে ইউআরএল কোনটা? ওই যে প্রথমে একদম কথাটা বলতে প্রথমটা। হবে। হ্যাঁ না, হ্যাঁ, এটা কম্পিটিটর ইউআরএল। হ্যাঁ, এটা তো আমরা চেক করলাম তো একটু আগে। না, না, উনি মানে বলতেছে মেটা দিয়ে চেক করা যাবে। ও, মেটা দিয়ে চেক করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, না, মেটাতে তো এই যে লিখাই আছে, ইউআরএলটা তো লিখাই আছে, লিখে আছে বাট ক্যারেক্টার নাই। ক্যারেক্টারটা তো দেওয়া নেই। তবে এটা চেক করতে পারবেন, আরেক জায়গা থেকে চেক করতে পারবেন, কিন্তু সেখান থেকে আমরা কেন চেক করতেছি না সেটা একটু পরে আমি বলবো। সেটা হচ্ছে এসইও কোয়াক থেকে আপনি করতে পারবেন, কিন্তু কেন করতেছি না সেটা আমি বলবো। তো এইখানটায় দেখেন যে এটা 70 ক্যারেক্টার হয়ে গেছে। সো এটা কি হয়েছে? ব্যাড সিগনেচার। তো আপনি চাইলে ওইটাকে আমরা যে কপি করলাম, ঠিক আছে, সো এটাকে আবার হচ্ছে আমরা একটু দেখে নিব যে অ্যাকচুয়ালি সে কি 70 ক্যারেক্টার ইউজ করছে কিনা। হ্যাঁ, সে 70 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করছে, ঠিক না? সো এখন এটাকে কি করব? ব্যাড সিগনেচার দিব। ভাইয়া শার্টের উপরে উঠলে কি ব্যাট দিব? হ্যাঁ, 60 এর উপরে উঠলেই ব্যাড দিয়ে দিবেন। আর ইউআরএল এর ক্ষেত্রে কি 70 এর ভিতরে থাকবে না? জি। বুঝছি ভাইয়া। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন ক্যারেক্টার। ঠিক আছে, মেটা ডিসক্রিপশন ক্যারেক্টারটা কত থাকবে? মেটা ডিসক্রিপশন ক্যারেক্টারটা হচ্ছে আপনার 160 ক্যারেক্টার, আর সর্বনিম্ন হচ্ছে 120। কত থেকে কত? 160, 120 থেকে 160। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সবাই লিখে রাখছেন? জি ভাই আছি। আচ্ছা, তো এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য হচ্ছে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে আপনি এই যে মেটা ডিসক্রিপশনটা আছে এটাকে এই যে এখানে দেখা যাচ্ছে, বাট তারপর আমরা কপি করে নিই। হ্যাঁ, এটা আমরা কপি করে নিই। কপি করে দেন হচ্ছে আপনার কই ওয়ার্ড কাউন্টার, হ্যাঁ ওয়ার্ড কাউন্টারে চলে আসেন।
দিয়ে দেন 125। সো এখন কি হবে? গুড, তাই না? হুম। তারপর হচ্ছে হেডিং। আচ্ছা, হেডিং এর যে বিষয়টা আসতেছে, হেডিং হচ্ছে একটা ওয়েবসাইটের একটা মাত্র হেডিং কে আবার কিন্তু H1 বা H2 H3 এরকম বলা হয়। এটা কি জানেন? হেডিং কে H1 বা H2 H3 এরকম বলা হয়। সো এটা হচ্ছে এক একটা আপনার আমাদের যেই হেডিং গুলো দেখি না এক একটা আর্টিকেলের, যেরকম হচ্ছে এই যে কই গেল, এই যে একটা হেডিং, এই যে একটা হেডিং, হ্যাঁ, এগুলোকে আবার H1 H2 H3 ও বলা হয়। সো কেন H1 H2 H3 বলা হয়? যেটা হচ্ছে মেইন হেডিং হয়, হ্যাঁ, যেটা মেইন হেডিং হয় সেটাকে বলা হয় H1, যেটা তার সাব হেডিং হয় সেটা হচ্ছে H2, হ্যাঁ। তো এগুলোই হচ্ছে হ্যাঁ, তো এগুলো আপনাকে চেক করতে হবে। তো একটা ওয়েবসাইটে হেডিং H1 ট্যাগ যেটাকে বা H1 বলে যেটাকে, সেটা আপনার একটাই হবে একটা পেজে। এই যে এটা একটা পেজ না? হুম। সো এই পেজে জাস্ট একটা মাত্র হবে H1, আর বাকি যা আছে সব H2 থেকে H6 পর্যন্ত হয়। মানে সব মানে বাকিগুলা সাব হেডিং আর কি। হ্যাঁ, সাব হেডিং। এই সাব হেডিং গুলো আপনার 2 বার 4 বার 5 বার যতবার ইচ্ছা আপনি আনতে পারবেন, কিন্তু H1 একবারই হবে। হুম। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। ফাতিয়া আপু, আপনি বুঝতে পারছেন? ভাইয়া এই হেডিংটা আরেকবার। আচ্ছা, আহ মাহফুজা আপু, আপনি আছেন ক্লাসে? হ্যালো, ভাই হাত তুলছে। আছেন? আছে। আপনার কোনো রিজেক্ট রেসপন্স নাই? করছি। আপনার কোনো রেসপন্স নাই বা হচ্ছে আপনার কোনো প্রকার হচ্ছে আমি ইয়ে পাচ্ছি না, কোয়েশ্চেন পাচ্ছি না। কাইন্ডলি যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন, এখানেই বলবেন। আর শরীফ, হচ্ছে যদি এখান থেকে ক্লিয়ার না হন পরবর্তীতে আমাকে যদি বলেন যে ভাইয়া অ্যাকচুয়ালি আমি এই জায়গায় ক্লিয়ার ছিলাম না, ওইখানটায় ক্লিয়ার ছিলাম না, সো এরকম যদি বলেন, তাহলে নেক্সট ক্লাসে সম্পূর্ণ টাইম ফুল ক্লাসে ক্যামেরা অন করা বসায় রাখবো। এটা সব থেকে বিরক্তকর অনলাইন ক্লাসে, যে ক্যামেরা অন করে বসে থাকা, কারণ নো নরণচরণ বসে থাকেন। ভাইয়া এখনো করতে পারেন এটা, অনেকে ঘুমাচ্ছে মেবি। ঘুমাচ্ছে, ওই যে নেক্সট ক্লাসে সবার ক্যামেরা অফ থাকবে, ওই যে করবে না তার ক্যামেরা অন অন থাকবে। কারণ এখানে যে অ্যাক্টিভ না থাকবে ওইখানে যেহেতু কিছু করতে পারবেন না বাসায় একা একা, তাই না? তো যদি বাসায় একা একাই করতে পারতেন, একটা জিনিস আমি বলি যে বাসায় যদি একা একাই করতে পারতেন, এখন গুগল ইউটিউব যদি একটু ভালো করে রিসার্চ করা হয়, একটু, বেশি না, একটু যদি ভালো করে রিসার্চ করেন না, এই অনলাইন সেক্টরের কোনো কাজ শেখাটা খুব একটা বেশি কষ্টের কিছু না। হালকা একটু ইউটিউব ঘাটবেন আর একটু গুগল ঘাটবেন। সো এই কাজটা আপনারা কেউ করেন নাই, বিধায় হচ্ছে এখানে আসছেন। মন থেকে বলি, আমি একবার হচ্ছে একটা জায়গায় হচ্ছে আপনার স্কলারশিপের জন্য, এসইওর স্কলারশিপের জন্য গেছিলাম। সো ওইখান থেকে আমি রিজেক্টেড হই। সো ওইখানে ইন্টারভিউ বোর্ডে আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন কোর্স করবেন। তো অনেক আমি একটা বললাম যে অ্যাকচুয়ালি আমি এটা সম্পর্কে, তো পরে বললো যে জানার যদি ইচ্ছাই থাকে আপনি গুগল ঘেটে আপনি জানতে পারেন, আপনার কোর্স করার কোনো দরকার হয় না। হয়তো কোনো একটা কারণে হয় কথাটা আমাকে বলছে, তো অ্যাকচুয়ালি ওই দিনের ওই কথাটা আমার লাগছে।
দেন অ্যাকচুয়ালি আমি দেখছি না আসলে কথা ঠিক আছে। গুগল ভাই ইউটিউব আসলে আমার সব মতে হচ্ছে দিকে বেসিক ধরার জন্য হচ্ছে কোর্স করা জরুরি, তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ভাই। অ্যাডভান্সের জন্য গুগল সার্চ ভালো। আহ, ওই এটা আমার বেসিকটাই opinion। যদি না থাকে, বেসিকটা অবশ্যই যদি না থাকে হ্যাঁ, কিভাবে? না একটু যদি না থাকে প্রথম অবস্থায় একটা জিনিস কি আপনি আজকে আমি বলি যদি আপনি কোন একটা কোর্সে আমি সব সময় একটা ইভেন আপনাদেরও যারা এখানে জয়েন করছেন আমি কিন্তু সবাইকে একটা কোশ্চেন প্রথম দিনই যারা জয়েন করছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করছি কেন ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছেন। কিছু মানুষের অ্যান্সার ছিল এরকম যে ভাই একটা ফ্রি কোর্স চলতেছে আপনাদের এখানে, অ্যাপ্লাই করছি যে দেখি এখান থেকে কিছু করা যায় কিনা। তারা আজকে কেউ এখানে ক্লাসে নাই। রাত দেখতে আসছে। তো ইভেন এরকম অনেক ফ্রেন্ড সার্কেল বলেন, ছোট ভাই বলেন বা হচ্ছে পরিচিত মানুষ বলেন, অনেকেই আছে ভাই ফ্রিল্যান্সিং করব, করেন। কিভাবে করে? অনলাইন থেকে কিভাবে? অনেক সেক্টর আছে, আপনি কোনটায় করবেন? বলে আমি জানি না। আমি তো ওই সময় অ্যান্সারটা হয় এরকম যে আগে জেনে নেন কোন সেক্টরটা আপনার জন্য দরকার, একটু গুগল করেন। হয়তো সেক্ষেত্রে আমি কিছু সাজেস্ট দিয়ে দিই যে ভাই এই সেক্টরগুলোতে হচ্ছে কাজ হয় ভালো, আপনি দেখেন যে আপনার জন্য কোন সেক্টরটা ভালো। অনেকের কাছে বলে ভাই তুই বল কোনটা ভালো, তুই কোনটা নিয়ে করিস সেটা করব। আমি এটাতে ভালো বিধায় আপনি যে এখানে ভালো হবেন তার কোনো মানে নাই। সো আপনারা ফিউচারে এই কোয়েশ্চেন গুলো ফেস করবেন, আশা করি অ্যান্সার গুলো এভাবে দিবেন। তো হ্যাঁ ভাই এভাবেই দিবেন, মানুষ খারাপ বললে বলুক। তো আচ্ছা এই হেডিংটার কথা যেটা বলতেছিলাম, তো হেডিং এর যে বিষয়টা থাকে একটা ওয়েবসাইটের, ধরেন এটা একটা ওয়েবসাইট হিসেবে না ধরে আপনি একটা ফিজিক্যাল পেপার বা হচ্ছে পেপারের মতো করে ধরেন। হ্যাঁ, আমরা যখন পেপার পড়ি, হ্যাঁ পেপার পড়ি তখন পেপারে কি দেখি যে একটা বড় করে শিরোনাম দেওয়া থাকে, তারপর হচ্ছে ওই পেপারের ভিতরে হচ্ছে মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে হচ্ছে কিছু ছোট ছোট শিরোনাম থাকে না? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা ওই রকম। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা মানে ওইরকম। ফার্স্টে যে শিরোনামের মতো যেটা থাকে ওইটা। হ্যাঁ ওইটা হচ্ছে, তবে এখানে ওয়েবসাইটের একটা পেজে একটা মাত্র হচ্ছে ওই বড় শিরোনামের মতো হবে যেটাকে বলা হয় H1, আর যেগুলো হচ্ছে ছোট ছোট শিরোনামগুলো থাকে, হ্যাঁ সেগুলো হচ্ছে H2 থেকে H6 পর্যন্ত আপনি একাধিকবার যতবার খুশি ততবার ইউজ করেন, যেখানে খুশি সেখানে ইউজ করেন। যেখানে খুশি সেখানে ইউজ করা বলতে হচ্ছে মানে যেখানে আর কি ইউজ করা দরকার আর কি সেখানে ইউজ করেন, হেডিং ইউজ করা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি H2 থেকে H6 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো ইউজ করবেন, কখনোই H1 ইউজ করবেন না। এটাই তো, বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া এটা ডেভেলপাররা করে দিবে না? এটা আপনার করতে হবে। যিনি হেডিং সাইট এর ডেভেলপ ক্ষেত্রে করবেন উনি করবেন না? যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় আপনি করতে পারবেন, আর যদি হচ্ছে কোডিং সাইট হয়, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ডেভেলপার। শুধু ওয়ার্ডপ্রেস না, আপনি যে কোনো সিএমএস সাইটে আপনি নিজেই করতে পারবেন। আর হচ্ছে যদি কোডিং সাইট হয় তাহলে হচ্ছে সেটা আপনাকে হয় নিজের ওই কোড গুলো সম্পর্কে জানতে হবে, আর না হলে হচ্ছে আপনার ডেভেলপারের হেল্প নিতে হবে। আচ্ছা তো তো এটা চেক করবেন কিভাবে? এই যে ধরেন একটা একটা করেও চেক করতে পারেন, আবার হচ্ছে টুলস দিয়েও করতে পারেন। তো একটা একটা করে কিভাবে চেক করবেন? এই যে এটা হচ্ছে একটা কি হেডিং না, মেন হেডিং। সো এটাকে সিলেক্ট করবেন, এই যে এরকম করে সিলেক্ট করবেন।
আপুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, ভালো করে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তো এটাকে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এই যে নিচে ইনসেপ্টর লেখা আছে না, হুম। এটাতে ক্লিক করবেন। করছেন? হয়তো অনেক সময় দেখবেন অনেকের এই সাইডে চলে আসে, আমার নিচে আসছে, তার মানে হচ্ছে আপনার যে নিচেই আসবে এটার কোনো মানে নাই, আপনার কিন্তু সাইডেও আসতে পারে। ভাইয়া আর একটু দেখান তো। এই যে হেডিং যেটা আছে এটাকে সিলেক্ট করেন, এটা চেক করব এটা কি H1 না H2 না H3, করার পরে রাইট বাটন ক্লিক করেন, তারপর হচ্ছে এই যে নিচে যেটা আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে দেখেন নিচে একটা কিন্তু ব্লু মার্ক হয়ে গেছে, দেখছেন? হুম হুম এই ব্লু মার্কের এখানে দেখেন H1 লেখা আছে। হুম এই H1 H1 লেখা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার এটা হচ্ছে H1 ট্যাগ। এখানে একটা ফিগার আসবে না, H1 বা H2 এরকম, জি মানে একটা মান তো আসবে এখানে না? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যদি এটা H2 ট্যাগ হইতো, এটা যদি H2 হইতো তাহলে কি হইতো, এখানে H2 লেখা থাকতো। দেখাচ্ছি H2 ওটা কিরকম। হুম, তো তারপরে যেই ট্যাগ ইয়েটা আছে সেটা দেখি, হেডিংটা আছে, তারপরে হেডিংটা কই, এই যে এটা একটা হেডিং, কিন্তু হেডিং না। হুম, হুম, সো এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই লাস্টে ইনসেপ্টটাতে ক্লিক করলাম। ওকে, সো দেখেন ওই যে আবার ব্লু মার্ক হয়ে গেছে না, হুম। এই দেখেন এবার লেখা কি আছে, H2 H2। হ্যাঁ, এরকম করে হচ্ছে আপনার থাকতে পারে। তো আপনার টার্গেট হচ্ছে যে H2 যতবার খুশি থাকুক ভাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু H1 কি একবারের বেশি দুইবার আছে কিনা এটা হচ্ছে আমার দেখার বিষয়। হ্যাঁ, H1 একবারের বেশি দুইবার আছে কিনা এটা হচ্ছে আপনার দেখার বিষয়, এটা আপনি দেখবেন। তো এখন এই আর আরেকটা যেটা বললাম যে টুলস এর মাধ্যমে দেখতে পারেন, সেটা হচ্ছে এসইও কোয়াকের মাধ্যমে আপনি দেখতে পারেন। এই এসইও কোয়াকের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এই যে ডায়াগনোসিস, হ্যাঁ ডায়াগনোসিসে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন, যেরকম হচ্ছে এই যে দেখেন ইউআরএল ক্যারেক্টার এখানে সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে দিছে হচ্ছে আপনার 39 দিছে। কিভাবে দিছে, সে হচ্ছে আমরা এইচটিটিপিএস সহ কাউন্ট করছি, আর উনি হচ্ছে এইচটিটিপিএস ছাড়া কাউন্ট করছে সেজন্য। তারপরে হচ্ছে এই যে বাকি যেগুলো আছে, হ্যাঁ দেখেন তো এইখানে হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন তাহলে হচ্ছে আপনি হেডিংটা দেখতে পারবেন। সো হেডিংটা কিভাবে দেখতে পারবেন, এই যে এখানে সে বলেছে H1 একবার ইউজ করছে, H2 12 বার ইউজ করছে, H3 হচ্ছে আপনার 10 বার ইউজ করছে, H5 ইউজ করছে 5 বার, H6 না H5 ইউজ করে নাই, আর H6 ইউজ করে নাই, H4 ইউজ করছে 5 বার। বুঝতে পারছেন? হুম, হুম। হ্যাঁ, সো তারপরে হচ্ছে ইমেজ অল্টার টেগ দেখতে হবে আমাদের, যে তো এইখানে এটা কি ঠিক আছে তাই তো? তো তারপরে আসেন ইমেজ অল্টার টেগ। ইমেজ অল্টার টেগটা কিভাবে দেখবেন, ইমেজ অল্টার টেগটা চেক করারও সেম সিস্টেম বলতে হচ্ছে আপনার ইমেজ যেগুলো আছে, হ্যাঁ এগুলা কিন্তু আবার ইমেজ না, এগুলা হচ্ছে একটা লিংক। ভাইয়া, হ্যাঁ বলেন। আর হেডিংটা ব্যাড কখন হবে? যদি H1 একবারের বেশি দুইবার আসে তাহলেই ব্যাড হবে। আচ্ছা, একবারের চেক বেশি করবেন দুইবার ওইটাই, হ্যাঁ চেক ওইটাই করবেন যে H1 ট্যাগটা দুইবার আসছে কিনা। H1 যদি দুইবার আসে, মানে একের অধিক আসলে ব্যাড। ব্যাড। ওকে। তো এখন যেটা হচ্ছে ইমেজ, এই যে এই ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা হচ্ছে আপনার অল্টার টেক করা আছে কিনা সেটা চেক করবেন। কিভাবে করবেন, এই যে এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করবেন, ইনসেপ্টটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানটায় যে আবার ব্লু মার্ক হয়ে গেছে না, এই ব্লু মার্কের এইখানটায় দেখবেন ALT লেখা আছে কিনা কোথাও।
কি লেখা ALT মানে অল্টার টেক। ভাই সরি ভাইয়া আরেকবার না আটকাই গেছিল আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার ইমেজ, এই ইমেজের উপর মাউসটা রেখে রেখে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্টটাতে ক্লিক করবেন, করছেন? তো এই যে আবার ব্লু মার্ক হয়ে গেছে না, এই ব্লু মার্কের ভিতরে আপনি দেখবেন যে কোথাও লেখা আছে কিনা ALT যদি থাকে তাহলে হচ্ছে আপনার ইমেজটা অল্টার টেক, আদারওয়াইজ ইমেজটা অল্টার টেক করা নাই। সো এই ইমেজটা অল্টার টেক করা আছে কিনা কিভাবে বুঝবেন? এই যে দেখেন ALT পেয়ে গেছি আমি। তো ভাইয়া শুধু ওইখানে এলটি লিখে আছে কিনা দেখবো না? হ্যাঁ, এখানে দেখবেন যে LT লেখা আছে কিনা, যদি LT লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা অল্টার টেক করা আছে। তো ভাই ইমেজটা তো আরেকটা সাইট থেকে নেওয়া মনে হয়। জি, ইমেজটা আরেকটা সাইট থেকে নেওয়া মনে হয়। হইতেই পারে। ওটা সোর্স দেখলাম তো আরেকটা সাইটে। হ্যাঁ, হইতেই পারে, এই দিয়ে দিছে। তো এখন ভাইয়া এটা এগুলো তো হচ্ছে, এসইও মেটা থেকেও দেখতে পারি না? হ্যাঁ এটা এসইও মেটা থেকে না, এটা দেখবো হচ্ছে এসইও কোয়াক থেকে, এসইও কোয়াক থেকে, কোয়াক থেকে। এসইও কোয়াক থেকে হচ্ছে। তো ইমেজ অল্টার টেক, হ্যাঁ ইমেজ অল্টার টেকের যে বিষয়টা আছে, যে ইমেজ এখানে বলতেছে কি 30টা ইমেজ অল্টার টেক করা নাই, মানে এখানে যেই কয়টা ইমেজ আছে তার ভিতর হচ্ছে 30টা ইমেজের অল্টার টেক করা নাই। সো কখনো যদি এখানে লেখা দেখেন যে একটা ইমেজ অল্টার টেক করা নাই বা দুইটা ইমেজ অল্টার টেক করা নাই, তারপরও এখানে ব্যাড সিগনেচার দিবেন, কারণ ইমেজ অল্টার টেক করা থাকতেই হবে। অল্টার টেক মানে কি? আচ্ছা, অল্টার টেক মানে হচ্ছে একটা ইমেজ, আপনাদের কি আমি ইয়ের ক্লাস তো এখনো করাই নাই, ইমেজ অপটিমাইজেশনের ক্লাস করাই নাই তাই না? না ভাইয়া। আচ্ছা, সো আমরা যে গুগলে এক এক সময় এক একটা কিছু সার্চ করলে আমরা যে দেখি না, ইমেজ সেকশনটাতে গেলে আমরা আম, কি হয় যে এক একটা ইমেজ চলে আসে না। সাপোজ এখন যদি আমরা আমাদের কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট গলফ ক্লাবস ছিল না? হুম। তো এখন যদি এই ইমেজটাতে আসি, আসার পর এই যে যে ইমেজগুলো দেখতেছেন এখানে, হ্যাঁ এগুলো কিভাবে দেখতেছেন? এগুলো একমাত্র অল্টারটেক করা ছিল আচ্ছা ভাই, বিধাই, হ্যাঁ অল্টারটেক করা বা ইমেজে এসইও করার কারণেই হচ্ছে এটা আছে, আদারওয়াইজ এটা কখনোই থাকতো না। আচ্ছা ভাই, অল্টার টেক করার কারণে তো মানে ইমেজটা আসলে মানে অ্যাকচুয়ালি সাইটটা চলে আসবে। ইমেজটা কখন গুগল বুঝতে পারে যে এই ইমেজটা কিসের ইমেজ? আচ্ছা, Like যখন সিমিলার ইমেজের সাথে এটা কম্পেয়ার করে। হ্যাঁ, কম্পেয়ার না, মানে তখন আপনার এটা কি গুগল র্যাঙ্ক দেয় যে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কিসের ইমেজ খুঁজতেছেন, মানুষ আর কি কিসের ইমেজ খুঁজতেছে, হ্যাঁ এটাই আর কি। তো যদি একটা ইমেজও যদি দেখেন যে ওইখানে দেওয়া আছে যে ওয়ান ইমেজ নট অল্টার টেক, তারপরও হচ্ছে আপনি এটা ব্যাড দিবেন, কারণ ইমেজ অল্টার টেক করা নাই। তার মানে গুগল ইমেজে র্যাঙ্ক করবে না, তাই তো? হ্যাঁ, গুগলে ও ইমেজ দিয়ে র্যাঙ্ক করতে পারবে না। মানে ইমেজ র্যাঙ্ক করলে মানে সাইট র্যাঙ্ক করতে সাইটে চলে আসবে। না, একটা জিনিস দেখেন আপনার, আমরা কিন্তু অনেক সময় হচ্ছে এই যে এখানে গুগলে সার্চ করার পরে অনেকে ইমেজে চলে আসে, কেউ আসেন কিনা জানি না, বাট আমি আসি। অবশ্যই আসবে। হ্যাঁ, সো এই ইমেজ থেকেও কিন্তু অনেক সময় আমরা ওয়েবসাইটে যাই, ধরেন এই হ্যাঁ, এটাই ইমেজটা আমার বলতেছি। পছন্দ হয়েছে, ধরেন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, তো এই ইমেজটার উপর যদি এখন আপনি ক্লিক করেন আপনি এর ওয়েবসাইটে চলে যাবেন। হ্যাঁ, ইমেজ র্যাঙ্ক করা মানে সাইটটাই র্যাঙ্ক করে। হ্যাঁ, ইমেজ র্যাঙ্ক করা মানেই যে সাইট র্যাঙ্ক করা তা না, এই ইমেজ থেকে কিন্তু একটা ভালো ট্রাফিক সোর্স পাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তাই ইমেজটা র্যাঙ্ক সাইটটাই করাইতে হয়। চলে আসবে, তাই না? হ্যাঁ, তো তারপরে আসেন যে, ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ওয়ার্ডপ্রেসে ছবি অ্যাড করলে ওইটা কি অটোমেটিকলি অল্টারটেক লেগে যায়? সরি, ওয়ার্ডপ্রেসে ছবি তো ডাইরেক্ট আপলোড করা হয়, হ্যাঁ ওইটা থেকে অটোমেটিকলি অল্টারটেক থেকে লেগে যায়। অল্টারটেক
আপনি না করলে সেটা অটোমেটিক সে নিয়ে নিবে, কিন্তু আপনাকে করে দেওয়াটাই হচ্ছে ভালো। আপনি চাইলে করে দিতে পারবেন, নিজেই করে দিতে পারবেন, সেটাই করে দেওয়া ভালো। ভাই ওটা কিভাবে করে, এটা কি ক্লাসে বুঝাবেন নাকি অবশ্যই পরে হবে। আলাদা ক্লাসে? না ওগুলো আজকে না, ওগুলো হচ্ছে যখন অন পেজ এসইওর ক্লাস করাবো, সেটা অনেকটা পরে ক্লাসটা। হ্যাঁ, যখন অন পেজ এসইওর ক্লাস করাবো তখন হচ্ছে আপনার সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে টেক্সট এচটিএমএল রেশিও। টেক্সট এচটিএমএল রেশিওটা কি? টেক্সট এচটিএমএল রেশিওটা হচ্ছে টেক্সটের পরিমাণটা বেশি হবে, এচটিএমএল এর পরিমাণটা কম হবে। এটা অ্যাকচুয়ালি আপনার সম্পূর্ণ এসইও কোয়াকের উপর ডিপেন্ড হইতে হবে। আর এটা হচ্ছে 15% থাকতে হবে, 15% এর বেশিও না কমও না। তবে যদি কাছাকাছি থাকে তাহলে আপনি গুড সিগনেচার দিতে পারেন। কাছাকাছি বলতে ধরেন 15%, তো 15 থেকে ধরেন 13 আছে, আপনি দিয়ে দিলেন, বা হচ্ছে ধরেন 18 আছে দিয়ে দিলেন, এরকম হচ্ছে কাছাকাছি যদি থাকে, হ্যাঁ, তাহলে দিয়ে দিবেন। যদি মনে করেন যদি খুবই কম হয়ে গেল বা খুবই বেশি হয়ে গেল, তাহলে সেটা ব্যাড সিগনেচার দিবেন। তবে টেক্সট এচটিএমএল রেশিওটা কেউ আজ পর্যন্ত ঠিকঠাক মতো মেনটেন করতে পারে নাই, আর এটা খুব একটা এসইওর জন্য ইফেক্টও পড়ে না এখন। হ্যাঁ, বাট বলে রাখলাম, যেরকম এই যে দেখেন এখানে হচ্ছে আপনার 23 প্রায় হচ্ছে 24 দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা ব্যাড সিগনেচার দিলাম আমি, বাট এটা আপনার কোনো ওইভাবে ইফেক্ট পড়বে না আপনার এসইওর জন্য। ভাই টেক্সট কম এচটিএমএল কত থেকে কত? ভাইয়া এসইও কোয়াকে তো বলতেছে এটা নট ব্যাড। নট ব্যাড আমি যে বলিনি, এটা আমি বলতেছি একটু। যদি আপনার টেক্সট এচটিএমএল রেশিওটা 15% এর কম হয়, হ্যাঁ, 15% এর যদি কম হয় তাহলে সেটা ভালো না। হ্যাঁ, যদি 15% এর খুব বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এসইওর জন্য খুব একটা বেশি ইফেক্ট পড়বে না, যে এসইওর তে সেটা কোনো ব্যাড ইফেক্ট পড়বে। হ্যাঁ, সেটা কখনোই ইয়ে করবেন না। আর একটা যেটা হচ্ছে যে এখানে বলতেছে নট ব্যাড, ও যদি আরো মনে করেন যে আরো 30 বাড়ায়া চলে যায়, এটা ধরেন 30 আপ করছে, ও তাও বলে নট ব্যাড। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে হচ্ছে পার্সেন্টেজটা দেখবেন, আর কিছুই না। তার মানে ভাইয়া 50% এর উপরে গেলে গুড দেওয়া যাবে? 15% উপরে হ্যাঁ গুড দিতে পারেন, কারণ আমি কি বললাম যে এটা এসইওর ক্ষেত্রে এখন খুব একটা ইফেক্ট করে না, যে আপনার তবে কম হইলে ভাই একটা ইফেক্টিভ কেন, যে ইফেক্টিভ কেন, আপনার টেক্সটের পরিমাণটা কম, মানে আপনার হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্টের পরিমাণ কম। এটা কখনো গুগল পছন্দ করে না, একটা ওয়েবসাইট কন্টেন্টে ভরপুর থাকবে। ভাইয়া টেক্সট এইচটিএমএল রেশিও আসলে কি মিন করে? টেক্সট এইচটিএমএল রেশিওটা মিন করে হচ্ছে টেক্সটের মানে কন্টেন্টের পরিমাণটা বেশি থাকে আর কোডিং এর পরিমাণটা কম। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আমি এটা বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান। হ্যালো দাদা, আমি 10 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি, 10টা মিনিট পরে ফোন দিচ্ছি আমি। এটা বুঝতেছেন না? এটা হচ্ছে টেক্সট এইচটিএমএল রেশিও বলতে আপনি যে ওয়েবসাইটটা কোডিং করে করলেন, বা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কোডিং কোডগুলো আছে না, সেই কোডগুলোর সাথে হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্টের একটা রেশিও থাকে, সেই রেশিওটাকে মেনটেন করতে হয়। তো সেই রেশিওটা কত? 15%। বুঝতে পারছেন? ভাইয়া হ্যাঁ 15 মানে 15%? জি জি, আপনারা কি ভাবছেন 50? আচ্ছা আমি তো এতক্ষণ 15ই Fif- বলছি। 15 15 ভাই 15। দোকান। আল্লাহু আকবার। আমি হ্যাঁ একবার বললাম যে 13%, আরেকবার বলছিলাম যে 18%, তখনও আপনারা কই ছিলেন? না না ভাইয়া আমি 15ই ধরছি, কিন্তু মানে এখন যে যখন 15 বলছেন, আমার কাছে মনে হয়েছিল আপনি 50 বলছেন শেষবার, তো এই জন্য আরেকবার জিজ্ঞেস করছি। আচ্ছা
যাই হোক, তো এখন এই রেশিওটা যদি আপনার 15%-এর বেশি হয় তাহলে এসইওর জন্য খুব একটা বেশি ইফেক্ট করবে না, যে আপনার এসইওতে ব্যাড ইফেক্ট পড়বে, বিষয়টা এরকমটা না। আবার হচ্ছে তবে এটা উল্টোটা আছে, যে আপনার যদি টেক্সটের পরিমাণটা কম হয়, টেক্সটের পরিমাণটা যদি কম হয় তাহলে হচ্ছে আপনার এটাতে একটা ব্যাড ইফেক্ট করবে। কেন ব্যাড ইফেক্ট পড়বে? কজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্টের পরিমাণটা কি কম। একটা ওয়েবসাইটে কন্টেন্টের পরিমাণ কম হওয়া মানে হচ্ছে সেই ওয়েবসাইটে ভালো মানের কোনো কন্টেন্ট নাই, তাকে গুগল খুব সহজে র্যাঙ্ক দিবে না। বুঝতে পারছেন? তাহলে 15 কম হলে ব্যাড, হ্যাঁ, গুড কত হলে হবে? 15, ওই 15ই, কম বেশি যাই বলেন ওইটাই 15 রাখতে up, হয়। 15 up, good. হ্যাঁ, তো তারপরে হচ্ছে এএমপি। আপু কি এখন ক্লিয়ার নাকি এখনো কনফিউশন? ভাইয়া এটা 24% গেছে না আপনার, হ্যাঁ, তো এটা গুড হওয়ার কথা না, 50% দেন আপ না? গুড, দেন কোনো সমস্যা নাই, গুড দিবেন দেন। ও আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা এমপি, আচ্ছা আপু কি ক্লিয়ার বিষয়টা? ফাতি আপু, আচ্ছা কেউ যেন টেক্সট করলো, কে করলো? আচ্ছা, ফাতি আপু আপনি কি ক্লিয়ার? ভাই রেসপন্স করেন। হ্যাঁ। হ্যাঁ এর ভিতর ভেজাল আছে মনে হচ্ছে, তারপরে হ্যাঁ বলছেন তাই অনেক। না ভাইয়া, আমি তো এটুকু বুঝলাম যে 15 কম হলে ব্যাড, আর গুলো তো আমি শুনতেই পেলাম না, নেট বুঝি নাই আপনি কি বললেন। বললাম যে তাহলে কততে হবে? বুঝি নাই আপনার কথা, কাইটা গেছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। হ্যাঁ এবার আপনারটা ক্লিয়ার শুনতেছি, এবার আপনি বলেন। বললাম 15 কম হলে ব্যাড, হ্যাঁ, তাহলে কত হলে মানে গুড, 50% বেশি হলেও তো ব্যাড হবে। ব্যাড হবে। তবে আপনি যদি আমি বলি 15%-এর বেশি হইলেও ব্যাড হয়, কিন্তু এখন বর্তমানে রুলসে ওই আর কি আপনার আহ, এটা কোনো এই যে এটা কোনো একটা ইফেক্ট করে না যদি 15%-এর বেশি হয়, তাহলে আপনি গুড চাইলে দিতে পারেন। যেটা বললাম 15 থেকে 15%-এর বেশি হলে আপনি এটা গুড দিতে পারেন, এটা আপনার এখন এসইওর ক্ষেত্রে খুব একটা ইফেক্ট করে না বেশি হইলে, আগে করতো। আচ্ছা বুঝছি এবার। আচ্ছা, এখন মনে হইতেছে না অ্যাকচুয়ালি বুঝছেন। না এবার বুঝছি। সো তারপরে হচ্ছে আপনার এমপি, এমপি। এমপিটা কি? এমপি হচ্ছে তার মিনিংটা কি? অ্যাক্সেলারেটর মোবাইল পেজেস। এটা হচ্ছে আপনার মোবাইল রেসপন্সিভ কিনা। হ্যাঁ, এটা আপনার মোবাইল রেসপন্সিভ কিনা সেটাকে মিন করে। এক্সেলেটর মোবাইল পেজেস আপনাদের এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, একটু কাইন্ডলি হচ্ছে এটাকে আপনারা নোট ডাউন করে রাখেন। হয়ে গেল। হ্যাঁ, এটাকে একটু সবাই একটু লিখে রাখেন যে এএমপি এর ফুল মিনিংটা। এটা দিয়ে হচ্ছে আপনার বোঝা যায় যে
আপনি যে ওয়েবসাইটটা, এই যে আপনার এই ওয়েবসাইটটা, এটা অ্যাকচুয়ালি মোবাইলের সাথে বা হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাথে কতটা রেসপন্সিভ। তো এটা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার কম্পিউটারের পেজে আসতে হবে। কম্পিউটারের পেজে, এই তো আপনার কম্পিউটারের পেজ না এটা? সো এই পেজে যে কোনো জায়গাতে আপনি আপনার মাউসটা রাখবেন, রেখে রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন? রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি এই যে নিচে চলে আসবেন, লাস্টে যে ইনসেপ্টটা আছে সেটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করছেন তো? ক্লিক করার পরে এবার কি করবেন, এই যে এই পাশে দেখেন একটা মোবাইলের মতো চিহ্ন দেখা যাচ্ছে বা একটা সিগনেচার দেখা যাচ্ছে, দেখছেন? ভাইয়া। মাহফুজা আপু আর হচ্ছে ফাতিয়া আপু, আপনারা একটু ভালো করে দেখেন, দেখছেন? হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, এই যে এইখানটায় হচ্ছে আপনি ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করছেন? আচ্ছা, এটা ক্লিক করার পরে এখন এটা দেখেন একটা মোবাইলের মতো হয়ে গেছে দেখতে, বা মোবাইলের সাইজে চলে আসছে না? মোবাইলের সাইজে চলে আসছে না? তো এখন এটাকে আপনি কোন মোবাইলের ভার্সনে দেখতে চাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো কিভাবে? এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার অনেকগুলো মোবাইলের ডিভাইসের ইয়ে দেওয়া আছে, আপনি যে কোনো মোবাইলের সাইজে চাইলে দেখতে পারবেন। এভাবে করে আপনি দেখে আপনি ভাবতে পারবেন যে এটা রেসপন্সিভ কিনা। যদি রেসপন্সিভ না হইতো, এই ওয়েবসাইটটা যদি আপনার রেসপন্সিভ না হইতো, তাহলে কি হইতো জানেন? আপনার এই কন্টেন্ট গুলো দেখতেন কেটে গেছে, সাইট থেকে টেনে টেনে দেখতে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা ইস্যু এই ওয়েবসাইটের থেকে যেত। যারা পিসি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে তারাই ভালো জানে এটা। রেসপন্সিভ করছে রে। আরেকটা ওয়েবসাইট আছে, একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটা ওয়েবসাইটটা লিংক বের করে দেখাচ্ছি। আহ, দাঁড়ান। তো এই ওয়েবসাইটটা দেখি এটা রেসপন্সিভ করছে কিনা। আমি এটা যতটুকু জানি এটা রেসপন্সিভ। আচ্ছা, হ্যাঁ দেখেন এটা রেসপন্সিভ না, এই ওয়েবসাইটটা যে রেসপন্সিভ না কিভাবে বুঝবেন? দেখেন, এই দেখেন পর্যন্ত কেটে গেছে, তারপরে পর্যন্ত আপনার নিশ্চিত ছাড় আসবা ছাড়ে আসবাবপত্র কি, তারপরে আর নাই। তারপর নিচে আসেন, উপরের ব্যানার কেটে গেছে, তারপর নিচ থেকে অনেক কিছু কেটে গেছে। সো এই ওয়েবসাইটকে আপনি রেসপন্সিভ বলবেন? বলেন, আপনি যে কোনো মোবাইল ভার্সন এটা কেনেন, এটা কিন্তু রেসপন্সিভ না। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে ফুল একটা ব্যানারটা, এটা কি আপনি ওই জায়গায় দেখতে পাইছেন? দেখা যায় পুরাটা?
এখন হ্যালো, না ভাইয়া, এইটাই যে দেখবেন যদি রেসপন্সিভ, কিন্তু এই ওয়েবসাইটে আসেন, এই ওয়েবসাইটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টেন্টটা একটা মার্জিনে চলে আসছে, তাই না? হুম হুম কিন্তু এটাতে কি সেই কাজটা হইছে? হুম। এটাতে কিন্তু সেটা হয় নাই। এটা কি হইছে, ওই যে নিচের দিকে একটু রেসপন্সিভ এর মতো করছে, হ্যাঁ এগুলো একটু রেসপন্সিভ হইছে, কিন্তু উপরে এই যেটা, এই যে এখান থেকে আবার কি উপরটা কেটে গেছে, মানে এটা ফুল রেসপন্সিভ না। তো এক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার এই রেসপন্সিভটা আপনি দেখেন যে এটা রেসপন্সিভ, হ্যাঁ, তাহলে আপনি এখানে কি দিবেন, এমপি তে গুড। আর যদি রেসপন্সিভ না দেখেন তাহলে কি দিবেন, ব্যাড। বুঝতে পারছেন? তারপর হচ্ছে সাইট ম্যাপ। একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ করা আছে কিনা। সাইট ম্যাপ মানে কি, সাইট ম্যাপ মানে হচ্ছে ওই যে ইন্ডেক্স দেখছেন না, ইন্ডেক্সটা। তো একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ করা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? হ্যাঁ, একটা ওয়েবসাইটে সাইট ম্যাপ করা থাকতেই হবে, এটা মাস্ট। যদি সাইট ম্যাপ করা না থাকে তাহলে সেটা কখনো গুগলে র‍্যাঙ্ক করা পসিবল না। সো সাইট ম্যাপটা আপনি কিভাবে করবেন, কিভাবে চেক করবেন যে সেই ওয়েবসাইটে সাইট ম্যাপ করা আছে কিনা? সেটা চেক করার জন্য হচ্ছে এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের জাস্ট হচ্ছে ডোমেনটা রাখবেন। এই ডোমেনটা রেখে তারপরে হচ্ছে লিখবেন সাইট ম্যাপ ডট XML। দাঁড়ান, এটাতে হয় নাই না সাইট ম্যাপ, তাহলে হচ্ছে আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML। দেখি এবারও আসে নাই। আচ্ছা, তাহলে এটা তো চেক করা দরকার অ্যাকচুয়ালি কিভাবে সাইট ম্যাপটা করা। ও আচ্ছা, এই যে দেখেন অনেক সময় হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময় সাইট ম্যাপটা করা দেখবেন কিভাবে জানেন, সাইট ম্যাপ ডট XML বা হচ্ছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML। এরকম যদি না দেখেন, হ্যাঁ এরকমটা যদি কখনো দেখেন যে আপনি তারপর হচ্ছে না, তখন কি করবেন, আপনি ওই ওয়েবসাইটে আসবেন, সরি এসইও কোয়াকে আসবেন। এসইও কোয়াকে আসার পরে মানে এখানটায় আসার পরে হচ্ছে আপনি এই যে এখানে নিচে দেখবেন সাইট ম্যাপ লেখা আছে, এই যে XML সাইট ম্যাপ লেখা আছে, এখান থেকে হচ্ছে জাস্ট এই নিচের এই ইউআরএলটাকে কপি করবেন, এটাকে কপি করবেন করে, জি প্রথমে কি বলছেন, ডোমেন নেম স্ল্যাশ কি দিয়ে দেখা লাগবে? নরমালি আপনারা সবসময় চেক করবেন হচ্ছে যেটা এই যে জাস্ট এই যে এটা ডোমেন ইউআরএলটা না, হুম। এটার পরে লিখবেন হচ্ছে সাইট ম্যাপ ডট XML। নরমালি যদি এটাতে না পান তখন কি করবেন, সাইট ম্যাপটা লিখবেন এভাবে সাইট ম্যাপ ডট ইন্ডেক্স তারপর ডট XML। এভাবে যদি না পান তখন কি করবেন, এসইও কোয়াকে চলে যাবেন। এসইও কোয়াকের এই ডায়াগনোসিসে দেখবেন যে সাইট ম্যাপটা দেওয়া আছে, যে কিভাবে সাইট ম্যাপটা অ্যাকচুয়ালি করা হয়েছে। এটা কপি করেন, এটা কপি করে এবার হচ্ছে এখানে দিয়ে দেন। ঠিক আছে, যদি এরকম লেখা দেখেন, যখনই এরকমটা দেখবেন সাইট ম্যাপ ডট XML এর পরে বা হচ্ছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML এর পরে, তখনই হচ্ছে যদি দেখেন এরকম, তাহলে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটটা ইন্ডেক্স করা আছে প্রপারলি, আদারওয়াইজ ইন্ডেক্স করা নাই, আমরা এটা ধরি। বুঝতে পারছেন? তো এটা কি হবে, ইয়েস হবে যে সাইট ম্যাপ করা আছে। কারো কি সাইট ম্যাপ নিয়ে কনফিউশন আছে? ফাতিয়া আপু, আপনার কোনো কনফিউশন?
বলেন ভাইয়া এটা না হয় নাই। এসইও কোড মাহফুজ থেকে আপু, আপনি সরাসরি বলেন। দেখলে হবে না? জি, এটা সরাসরি এসইও কোড থেকে কপি করে দেখলে হবে না? সরাসরি এসইও কোয়াক থেকে কপি করে দেখলে হবে, বাট হচ্ছে এই যেইটা বলছি ওইটার প্র্যাকটিসটা আগে করেন, মনে আচ্ছা থাকবে। আচ্ছা। ওইটার প্র্যাকটিসটা আগে করেন, মনে থাকবে, ফাঁকিবাজি করেন না। মাহফুজ আপু, আপনি কিছু বলবেন? লিখে দেন কাইন্ডলি। আচ্ছা, সাইট ম্যাপটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে গুগলে ইন্ডেক্স করা হয়েছে বা ইন্ডেক্স করা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সাইট ম্যাপের মাধ্যমে চেক করতে পারি। তো কোনো কিভাবে করবেন সেটা, সেটা হচ্ছে আপনার যে ডোমেনটা আছে, আপনার কম্পিউটারের যে ডোমেনটা আছে সেই ডোমেনের পরে হচ্ছে আপনার সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে দিতে হয়। কি লিখে দিতে হয়? সাইট ম্যাপ ডট এক্সএমএল। এটা লিখে যখন আপনি এন্টার দিবেন তখন হচ্ছে অনেকটা এরকম দেখতে পাবেন। যদি এরকমটা দেখেন তাহলে হচ্ছে আপনি এটা ইন্ডেক্স করা আছে। যদি দেখেন যে এরকম করা নাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এটা ইন্ডেক্স করা নাই। ভাইয়া একটু আগে ফার্নিচার হেভেন দেখলেন যে, হ্যাঁ, এটা একটু দেখতো সাইট দেওয়া আছে কিনা। ওইটার সাইট ম্যাপ, জি ভাইয়া। ওইটার সাইট ম্যাপ করছে কিনা দেখি, দাঁড়ান। এটা করা হয়েছে আমি যতটুকু জানি। হ্যাঁ, করা হয়েছে। এই যে দেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল দিছিলাম আমি, চলে আসছে। এটা ইওস্ট এসইও থেকে সাইট ম্যাপটা করা হয়েছে। বুঝছি ভাই। তো এখন কি বুঝতে পারছেন ইয়া মাহফুজ আপু? যদি সাইট ম্যাপ না করা থাকে তাহলে কি লিখে আসবে জানেন? 404 বা অন্য কোনো কিছু। এই যে এখানে ওপস লেখা আসছে না, কি যেন একটা লেখা আসছিল, এই যে এরকম লিখে আসবে, ওপস চলে আসবে। তো এটাই। ভাইয়া, জি ভাইয়া, বলেন। এখন বিজনেস ইনসাইডার এটা তো মানে অনেক মোটামুটি মানে রিনোন্ড ওয়েবসাইট। হ্যাঁ, তো বিশাল ওয়েবসাইট। হ্যাঁ, তো এটা করা নাই কেন? এটা সাইট ম্যাপ আছে তো। ওই এই যে 404 এরোতে। এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে সার্চ করছি ওইভাবে করে নাই, সাইট ম্যাপ ডট এক্সএমএল এ করে নাই। উনি হচ্ছে সাইট ম্যাপ স্ল্যাশ গুগল হাইফেন নিউজ ডট এক্সএমএল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কোডিং সাইট ভাই। তো উনি ওনার যে ডেভেলপার আছে সেই ডেভেলপারকে দিয়ে ওনার মতো করে সাইট ম্যাপটা করছে। বুঝছি ভাই। সিকিউর করার জন্য মনে হয় এভাবে করা, জি, মানে সিকিউর করার জন্য মনে হয় এভাবে কাস্টম হ্যাঁ ইউআরএল করেছে। হ্যাঁ, এটাই। আপনি যদি নরমালি গুগলের সাইট ম্যাপও দেখতে যান তা আপনি দেখেন, আপনি যদি google.com এর পরে দাঁড়ান, এক মিনিট। google.com/site map.xml, সাইট map.xml লিখলাম না, এবার এন্টার দেন। ও সরি, কি হইলো? এটা ভাইয়া সার্চ হয়ে গেছে গুগল, দাঁড়ান ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সাইট ম্যাপের ওখানে গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। সাইট ম্যাপ দেখেন, আপনি গুগলে নরমালি যদি সার্চ করেন এভাবেই আসবে। এটা হচ্ছে গুগলের সাইট ম্যাপ। তো টাইপিং করতেছেন কি? তো তারপরে হচ্ছে
এখন কি সাইট ম্যাপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে ভাই? থাকলে বলে ফেলেন। না ভাইয়া। মাহফুজা আপু আপনার? ভাইয়া হ্যালো, বলেন বলেন। ম্যানুয়ালি না আসলে তো আমরা এসইউ কোয়াবের জ্ঞান দেওয়ার হ্যাঁ পেতে পারি, তাই না? হ্যাঁ, তো তারপরে আসেন robot.txt। robot.txt-টা কি? robot.txt-টা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজ কিন্তু আপনি র্যাঙ্ক আপ করবেন না। কিছু কিছু পেজ আছে যেগুলোকে আপনি robot.txt এর মাধ্যমে আপনি একটু হিডেন করে রাখবেন, বা হচ্ছে আপনি ওই পেজগুলোকে আপনি সবার সামনে আনবেন না। হ্যাঁ, তো সেগুলো কি সেটা হইতে পারে আপনার অ্যাডমিন প্যানেল, হ্যাঁ, ঠিক না? ফার্স্ট অ্যাডমিন প্যানেল পেজটা কি আপনি কখনো চাইবেন যে টপ পেজে র্যাঙ্ক করুক, বা কখনো র্যাঙ্ক করুক, মানুষ জানুক? এটা অনেকে তো যারা সিকিউর তারা তো মানে কাস্টম ইউআরএল ইউজ করে মানে নিজেদের মতো করে রাখে। যেটাই করুক না কেন, কখনো কি সে চাইবে যে তার ওই সি প্যানেলটা বা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা র্যাঙ্ক করুক? চাইবে না তো। সো এটা কি সিকিউর করতে হয়? এটাকে robot.txt এর মাধ্যমে আপনার প্রোটেক্ট করতে হয়। ওইটা তখন আর গুগল পড়তে পারে না। আপনার ওয়েবসাইটে তো গুগলকে দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ র্যাঙ্ক আপ করার জন্য ইন্ডেক্সের মাধ্যমে, সাইট ম্যাপের মাধ্যমে, তাই না? হ্যাঁ। তো কিন্তু আবার এক জায়গায় বসায় রাখছেন, দারোয়ান বসায় রাখছেন যে তুমি সব জায়গায় ভিজিট করো, কিন্তু এই জায়গাটায় তুমি আসতে পারবে না। এটার জন্য হচ্ছে একটা দারোয়ান বসায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা করা হয় সিকিউর সাইটে। হ্যাঁ, তো এই দারোয়ানটা হচ্ছে robot.txt। তো এটা কিভাবে চেক করবেন যে একটা ওয়েবসাইটে robot.txt আছে কিনা? এটার জন্য কোনো প্যারা নাই। ভাইয়া এটা কি ক্রল না করার জন্য দেওয়া? বুঝি নাই। গুগল তো মনে করেন হ্যাঁ আমাদের হ্যাঁ সাইট করে না, ক্রল না হ্যাঁ, করার জন্য এটা। হ্যাঁ ক্রল করে। হ্যাঁ, এটা এই- ক্রল করতে দেওয়া হয় না। আচ্ছা ভাইয়া। হ্যাঁ আমি বুঝি না কি করতে দেওয়া হয় না। ক্রল যেটা হচ্ছে আর কি গুগলের কাছে এটা আমরা সাবমিট করি না, হ্যাঁ সেটা আর কি করতে দেওয়া হয় না। বলতে গেলে সাইটটা সিকিউর রাখার জন্য। সিকিউর থাকে মানে এই যে এই পেজটা সিকিউর থাকে, বা এই পেজটা গুগলের কাছে যায় না তখন। হুম, মানে আচ্ছা। গুগল পেলে গুগলের হাত ধরে মানে হ্যাকারদের হাতে চলে যায়, এটাই আর কি। তো দেন হচ্ছে ডোমেনটা আসবে। ডোমেনটার পরে হচ্ছে আপনি লিখবেন রোবটস। বুঝছেন? রোবটস লিখার পরে আপনি কি করবেন? একটা ডট দিবেন, তারপরে দেবেন TXT, তারপরে এন্টার দিবেন। বুঝতে পারছেন? এই যে robot.txt দেওয়ার পরে যেই লেখাটা আসছে, এই যে এখানে যেটা আসছে, এটাই হচ্ছে robot.txt। এটা আরো ছোট হইতে পারে, আরো বড় হইতে পারে, ঠিক আছে? যে এরকম এত বড় একটা লেখা আসবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, সাপোজ এটার যদি দেখি robot.txt করা আছে কিনা, হ্যাঁ, এই যে ফার্নিচার হেভেনের robot.txt করা আছে কিনা, এটা যদি একটু চেক করে। ভাইয়া বানান ভুল হয়েছে। কোনটার বানান ভুল হয়েছে? ঠিক আছে, রোবটস লিখতে রোবট হ্যাঁ হবে না? রোবটস হয়েছে, রোবট না, রোবটস এস আছে তো। এস আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন এইটাও কিন্তু আপনার ইন্ডেক্স, আপনার robot.txt ইউজ করা হয়েছে। এটা এই কি যে এটা কি অ্যাডমিন প্যানেলের লিংক? অ্যাডমিন প্যানেলের লিংক কোনটা? এটা? হ্যাঁ, হ্যাঁ লগইনের লিংক বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে রোবট করলে কি মানে এটা পেজগুলো চলে আসবে? মানে এটা হচ্ছে আপনার robot.txt এর মাধ্যমে আপনাকে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা আপনি এই পেজটাকে আর কি অ্যাডমিন প্যানেলে যেটা, সেটা হচ্ছে র্যাঙ্ক আপ করবে না। এইখানে কিন্তু যেটা দেখতেছেন, জেনেতে যাচ্ছি। হ্যাঁ এই যে এখানে যেটা দেখতেছেন, এই যেটা, হ্যাঁ এটা দেখছেন না? হ্যাঁ এটা হ্যাঁ যেটা মিন করতেছে, এটাও ঠিক একই মিন করতেছে। হ্যাঁ হ্যাঁ। এটাও robot.txt, এটাও robot.txt। বুঝতে পারছেন? তাহলে থার্ড পার্টিটা তো জানতেছেই মানে
কই অ্যাডমিন যান? প্যানেলটা তো জানতেছে। ভাই হ্যাকাররা কি না, এটা হ্যাক করে না? এত এটা রোবট hidden ডট থাকতেছে টিএক্সটি তো। এত বড় বড় সিকিউরিটি দিয়ে রাখে, তারপর কি হ্যাঁ, হ্যাঁ, সাইট হ্যাঁ। হ্যাক হয় না তাহলে? সেটাই এগুলো হচ্ছে, বলতেছি। বাট এটা যাতে যে মানুষের সামনে না আসে। আপনি তো আপনার দিক থেকে প্রোটেকশন রাখবেনই, তারপরে বাকিটা হচ্ছে পরের হিসাব। এখন এখন এই সাইটটার জন্য আমরা আর থার্ড সেটা পার্টি যদি আপনি বলেন তাহলে গুগলেরটাও আসবে, আপনি গুগলেরটাও দেখতে পারবেন। করেন, গুগলের রোবট ডট টিএক্সটি দেখবেন, দেখেন এই যে গুগলের রোবট ডট টিএক্সটি, আপনি এখন খুঁজেন গুগলের অ্যাডমিন এখানে খুঁজে টাপ। না পাওয়া টাফ কেন হবে? আপনি এখান থেকে আপনি খুঁজবেন, একটু খুঁজলেই পেয়ে যাবেন। টাফ কেন হবে? কন্ট্রোল অ্যাপ দিয়ে একটু দেখুন তো। কন্ট্রোল অ্যাপ দিয়ে মানে একটু সার্চ করে দেখুন। কন্ট্রোল অ্যাপ দিলাম, কি সার্চ করবো বলেন? এই যে ওদের অ্যাডমিন প্যানেল, এখানে মানে তো আর কোথাও আছে অ্যাডমিন কিনা। লেখা থাকবে না, অ্যালাউ ওরা তো ডিসঅ্যালাউ, এভাবে হ্যাঁ, তো ওরা তো অ্যাডমিন মানে লেখা থাকবে না। কাস্টম ইউআরএল ইউজ এখানে করবে। হচ্ছে আপনি যেটা ডাব্লু এটা তো ডাব্লুপি ওয়ার্ড অ্যাডমিন পেজের জন্য। দেখতেছেন, এখানে হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন দেখবেন না, এখানে হচ্ছে আপনি হয়তো দেখতে পারবেন অন্যভাবে লেখা আছে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, এটা কাস্টম ইউআরএল ইউজ হ্যাঁ করবে। এইটাই। ভাই অ্যাডমিন প্যানেলে ইউআরএল পাওয়া মানে কি আমি কি ওই ওয়েবসাইট কন্ট্রোল না করতে ভাই পারবো? এত কিছু না, এত সহজ না, না না, তাহলে সবাই কিভাবে? পারতো। তাহলে তো এটা কোনো প্রবলেমই নেই, সমস্যা হ্যাঁ নেই। এটা সবাই পারতো। তো এখন যেটা হচ্ছে আপনি রোবট ডট টিএক্সটি এটা আছে, তার মানে এটা হচ্ছে ইয়েস দিবেন, ঠিক আছে, শেষ। তারপরে যেটা আছে অ্যানালাইটিক, এই অ্যানালাইটিকটা হচ্ছে আপনার পুরো এসইও কোয়াকের উপর বিশ্বাস করতে হবে। এসইও কোয়াকে এই যে এখানে দেওয়া আছে অ্যানালাইটিক ওকে, তার মানে অ্যানালাইটিক ওকে, ওকে শেষ। এখন 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 কি বলেন, কারো কোথাও প্রবলেম আছে? ভাইয়া, যে ফার্নিচারের যে ওয়েবসাইটটা ওরা যে রোবট টিএক্সটি করলো, হ্যাঁ ওরা তো মানে ওরা ইউআরএলটা যে কোনো কাস্টমাইজই করে নাই, তাইলে তো উনি আমরা তো করে থার্ড নাই, পার্টিতে জেনে গেল। হ্যাঁ জানছে, মানে ওরা কাস্টমাইজই করে নাই, কাস্টমাইজ মানে মাস্ট করাই লাগবে। কাস্টমার আপনার যদি এরকম ভাবেও থাকে, আপনি আপনাকে আজকে আমি অ্যাডমিন প্যানেলটা দেই, আপনি দেখি কিভাবে করেন। আপনাকে আমি অ্যাডমিন প্যানেল দেই, আপনি আপনি কিভাবে করেন দেখি। সবাই যদি অ্যাডমিন প্যানেল তো ভাই পেয়েই যায়, তারপরেও তো অনেক সাইট হ্যাক হয় না। না হ্যাঁ, এটা ঠিক, কিন্তু মানে যারা একটু বেশি সিকিউর ওনারা তো মানে ওনারা অবশ্যই কাস্টমাইজ করে রাখে। কাস্টমাইজ করে রাখবে, এটা হ্যাঁ, সিএমএস ওটাই। হোক বা এটা আপনার যে কোনো সাইটই হোক, তারা তো অবশ্যই কাস্টমাইজ করে রাখবে। না সেটাই বলতেছি। তো কারো কি আর কোনো প্রবলেম আছে? ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ইমেজ এলটি এটার চেক করার পদ্ধতিটা পারি, বাট ওই রেজাল্টটা কিভাবে র্যাঙ্ক করব? মানে ফিগার কত থেকে কততে, গুড অর ব্যাড, এটা কিভাবে নির্ধারণ করব? ইমেজ অল্টার টেকেরটা যদি হ্যাঁ, একটা ইমেজও দেওয়া থাকে যে অল্টার টেক করা নাই, তাহলে আপনার সেটা হচ্ছে ব্যাড। ব্যাড, এর উপর এগুলা গুড না? হ্যাঁ ওকে। ভাই বলেন। কম্পিটিটরের যে কোনো ব্যাট তো আমার জন্য গ্রিন সিগন্যাল না? অবশ্যই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই আমার একটা আদার্স কোয়েশ্চেন, অনেকটা প্রবলেম ছিল, বলে ফেলেন। যদি আপনার 1 মিনিট সময় একটু দেখাতাম। হ্যাঁ 2 মিনিট না 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। শরীফ ভাই, বলে ফেলেন। আমার একটা সমস্যা ছিল, যদিও এটা সলভ হয়ে গেছে, কেমনে সলভ হয়েছে সেটা আমি বুঝছি না। মজের একটা থার্ড পার্টি সমস্যা থাকে, তো আমি কি করছি, আমার হচ্ছে যে আপনার হচ্ছে যে ইনকগনিটোতে যখন অন করছিলেন তখন ইনকগনিটো অথবা কোনো একটা সাইটে যখন ফার্স্টের দিকে দেখাচ্ছিলেন তখন শো করছিল। এটা কেন আসে জিনিসটা? থার্ড পার্টির সমস্যাটা কেন আসে? বুঝি নাই, মানে মানে ইনকন্টিনিউ মোডে কি করলেন? না, আপনি মস বারটা যখন মস অপশনটা ওপেন করেন কোন ওয়েবসাইটে,
হ্যাঁ অনেক সময় থার্ড পার্টি প্রবলেম দেখায়, হুম মানে এই প্রবলেমটা কেন হয়? থার্ড পার্টিতে কেন প্রবলেম হয় মানে আমি না আরেকবার একটু কাইন্ডলি আমি একটু অ্যাবসেন্ট হয়ে গেছিলাম, আরেকবার একটু কাইন্ডলি আমাকে বলবেন। যে আমি বলি, ধরেন একটা এটা হচ্ছে কি আপনার ওই লেখা থাকে, তো তখন আপনি মজে ঢুকবেন, মজে ঢুকে দেখবেন হচ্ছে আপনার মজটা অটোমেটিক লগ আউট হয়ে যায়। এটা আগেও হইতো না, বাট এখন হয়, মজটা অটোমেটিক লগ আউট হয়ে যায়। তো এটা রিমেম্বার দিয়ে রাখলে হয়ে যায়, রিমেম্বার না দিয়ে রাখলে লগ আউট হয়ে যায়। হ্যাঁ, তো আপনি কি করবেন, যে মস আছে না, মসটাকে আবার যে লগ ইন করে দিবেন তাহলেই হয়ে যাবে। না, ভাইয়া আমার মস হচ্ছে এটা কি সেটিংসে দেখেছিলাম লগ আউট, লগ ইন ছিল, লগ ইন আনিস আমার নামটা ছিল আর কি, আমার যে আইডিতে লগ ইন করা ছিল লগ ইন এজ এ এরকম লেখা ছিল। কিন্তু আবার আমি যখন হচ্ছে কুকিজ টুকিজ অনেক কিছু কাটলাম, দেখলাম হইলো না। তারপর হচ্ছে আমি অ্যাডভান্সে গিয়ে সবকিছু ডিলিট করে দিয়েছি, ব্রাউজিং হিস্টোরি দেখলাম সলভ হয়ে গেল। বাট এটা মানে কেন, এটার জন্য আমি একটু না, যেটা জানতে চাচ্ছিলাম। আমারটাও সেম এরকম আসে, তো দেখা যায় আমারটা কি লগ আউট হয়ে যায়, লগ আউট হয়ে গেলে ওইটা যে আবার লগ ইন করতে হয়, এই জাস্ট। এছাড়া তো আর আমি কোনো এক্ষেত্রে আর এটা আপনি যেটা বলছেন এই প্রবলেম আমিও পড়ি, ওই আর কি সবাই পড়ে মোটামুটি। তো ওইখানে লগ ইন করলেই হয়ে যায়, লগ আউট আচ্ছা তো থাকে না, মানে লগ ইন করা থাকে না, আচ্ছা লগ ঠিক আউট আছে, হয়ে যায়, লগ ইন করতে হয় আবার নতুন করে। আচ্ছা ওকে ভাই। লগ ইন করার সময় রিমেম্বার মি দিয়ে রাখলে আর লগ আউট হয় না, আমি এটা দেখছি। আপনি হ্যাঁ আমি এটা দিয়েছিলাম। আমার সবসময় লগ আউট হয়ে যাইতো, এরপর থেকে আমি আর রিমেম্বার। ভাইয়া মস এটা কি ফ্রি সাইট নাকি? মজ পেড ভার্সনও আছে। ও আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করার সময় কার্ড নাম্বার হ্যাঁ চাইছিল, আমি অবশ্যই একটা কার্ড জেনারেট করছিলাম, নাম্বার জেনারেট করে এরপর ওপেন করছি। আচ্ছা, ভাই আমি একটু শেয়ার দিব। ভাই এটা হ্যাঁ ক্যানভা দেন। না। এই মেইলটা একটু দেখেন তো ভাই। এটা কি? আমি তো নিজেও জানি না। ভাই ওনার মনে হয় ও অ্যাড আচ্ছা, চলতেছে, এটা রিভিউ করছে। ভাই আমাকে আচ্ছা, পর পর আরো কয়েকটা মেল করা হয়েছে, আমি এক একটা দেখাচ্ছি। এগুলো কোনো অ্যাড রিভিউ ওই করছে আর না। কি ওনার মেল পাঠাইছে, বুঝছি, বাদ দেন, এগুলা কিছু না। এরপর দেন আরো আছে আমার পেমেন্টের কিছু মেল আছে আমার। আমি তো এগুলো কোনো অ্যাক্সেস payment নেওয়ার কিছুই জন্য করিনি। বোধহয়। আমার কোনো এই নামে কোনো আইডি কিছুই নেই। দেন দেখেন পেমেন্টের একটা ইয়ে আছে, মাস্টার কার্ডের ইয়ে দেওয়া আছে। আমি এগুলো কিচ্ছু জানি না, এগুলো কিচ্ছু জানি না, এগুলো কেন? ভাই আপনার মেলটাকে অন্য কেউ ইউজ করছে? আপনার মেল না, কিউ ইউজ হচ্ছে অ্যাড রান করছেন আপনি একটা, এটা হয়তো দেখেন আপনার যে পেজটা হ্যাঁ থেকে দেওয়া হয়েছে ওই পেজে আরো কেউ অ্যাডমিন আছে। অ্যাড ক্যাম্পেইনের কাজ হ্যাঁ করেন হ্যাঁ। না না আমার 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 ওই আমার কোনো পেজই নেই, কিছু নেই, আমার আপনি অ্যাডমিন। অ্যাড আপনার ক্যাম্পেইনের কাজ মেলটা অন্য করেন? কেউ ইউজ করে কিনা দেখেন। না না মেল অন্য কেউ ইউজ করা হবে। না না, এরপর কারণ আরো আছে, অলরেডি $2 পে করছে। আর $10 আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে 6টা এখন আসছে না, $25 আছে এটা। এর আগে $10 আছে। এই যে মাস্টার কার্ডের নাম্বার। ভালো করে সিকিউরিটি চেক দেন, কোনো কিছু জায়গায় থেকে লগ ইন থাকলে লগ আউট অফ অল ডিভাইস দেন, সবকিছু ওকে করেন। আমি বলি শুনেন, আপনার কি আপনি কি অ্যাড রান করেন? আপনি কি না না, আমি কোনো অ্যাড রান করি নাই তো। আচ্ছা ঠিক আছে, তো এক কাজ করেন, আপনার মোবাইল আপনার যে আপনার ইমেল থেকেই তো, তাই না? সো আপনার ফেসবুকটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন, হ্যাঁ চেঞ্জ করলাম। তাহলে এবার ইয়ে করেন, বসে থাকেন। আপনি অ্যাড ম্যানেজারকে একটু চেক করতে পারেন, অন্য কোনো অ্যাড ম্যানেজার বা দেখেন অ্যাড আছে আপনার নাকি। ফ্রেন্ড হইতে পারে, আপনার ভাই বোন হইতে পারে, কেউ এরকম কাজ করে কিনা। না না, আমরা পেজ আছে কিন্তু আমরা দুইজনই অ্যাডমিন আছে, কেউ এই কাজই করিনি। কেউ আমাদের তো এই নামে কোনো পেজই নাই, এই আইডি দিয়ে কোনো পেজই নেই। আর যেটা এগুলো মেইলের সিকিউরিটিতে গিয়ে লগ আউট করে দেন সব ডিভাইস থেকে। হ্যাঁ, আমার শুধু পিসি আর মোবাইলে লগ আউট মানে লগইন না করা না, আছে। আপনি যখন পাসওয়ার্ড রিসেট করবেন, মানে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তখন সেখানটায় হচ্ছে
আপনার লেখা থাকবে যে অল ডিভাইস লগ আউট এরকম কিছু, বা কোন কোন ডিভাইস গুলো থেকে লগ আউট। আমি হ্যাঁ ডিভাইস গুলো সব চেক করলাম, আমার 2টা ডিভাইস আর কোনো ডিভাইস নেই। তাহলে এরকম কেন হবে? আর পরপর আমাকে মেল করতেই আছে, মানে কালকে থেকে মনে হয় 3টা অ্যাড ম্যানেজার চেক করেন বান্না ভাই, আপনি চেক অ্যাড করেন। ম্যানেজার চেক করেন, নিচে আসেন, নিচে আসেন, এখানে নিচে আসেন। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ আমার মনে হয় এটা কোনো থার্ড পার্টি দাঁড়ান দাঁড়ান, এখানে ক্লিক মেলটা করতে একটু দেখেন তো, থার্ড আমি যেটা, পার্টি মনে হচ্ছে না। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। আপনাকে যেটা বলি ওইটা শুনেন, নিচে অ্যাড ম্যানেজারে আপনি ক্লিক করেন। কে add দিবে আমার অ্যাকাউন্ট থেকে, আমি কিছু বুঝতে দাঁড়ান দেখে নেই। বাইরে ভাই আপনার নেটের অবস্থা কি? না নেট বলো আমার। আপনার না অ্যাড ম্যানেজার নাই, এটা কি অ্যাড অ্যাক্টিভ কেন? এটা কার, আমি সেটা বলতেছি। অ্যাড অ্যাক্টিভ একটা দুইটা, ওনার জিমেলটা অন্য কেউ ইউজ করতেছে। আপনার জিমেল কেউ ইউজ করতেছে, আপনি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করেন, আপনার ইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করেন। আমি কালকে পাসওয়ার্ড চেঞ্জ করেছি, কিন্তু আজকে আবারও এই যে দেখেন, এই যে অ্যাড এর অ্যাড ক্যাম্পেইনের নাম দেওয়া আছে। এটা হ্যাঁ আপনার হ্যাঁ আমি এটা দেখলাম। হ্যাঁ এটা কি আপনার সেট করা না নামটা? না আমি না আমি কিছুই অ্যাড করিনি, বা মাই গড, $80 অ্যাড স্পেন্ড রান করিনি। আপনার এখান থেকে $80 হ্যাঁ স্পেন্ড হয়ে গেছে, আপনি বুঝেন? আপনি হ্যাঁ ইয়ে আমি করেন, দেখছি সেটিংস তো এ যান, এক পরপর। মিনিট শুনেন, আপনি এখান থেকে সেটিংস এ যান, সেটিংস এ যান। আমি কিছুই বুঝতেছি না। বাম পাশে হাউসের নিচে কিছু চিহ্ন আছে, ওখানে গিয়ে সেটিংস এ গেলেই হবে, অ্যাড ম্যানেজার সেটিংস এ। সেটিংস এ যে দেখেন আপনার এই অ্যাড ম্যানেজার আবার কারোর সাথে শেয়ার করা আছে কিনা। রে ভাই এটাও কি সম্ভব? সম্ভব। আপনি বিজনেস ম্যানেজারে আমি বলি শুনেন, উনি অ্যাড দিতে ম্যানেজার হয়তো উনি ভুলে গেছে, আমি শিওর যেটা। এই যে এটা কার, এটা কার, এটা কার? এটা কার? এটা তো আমার না। এটা কার? ও মাই গড, এটা এর কার? নামে কাউরে চিনেন না? অ্যাডমিন অ্যাক্সেস, বুঝেন? আপনার এখানে অ্যাডমিন অ্যাক্সেস, এখন এটাকে যে আপনি এডিট থেকে রিমুভ মারেন, পিপল এডিট থেকে এই যে রিমুভ এই যে করেন। এই যে এই যে এটাই তো দেখলাম আমি। হ্যাঁ কিন্তু পেজ আমি পরে পেজটা ফালান, পাইনি। পেজটা পরে ফালান, আগে ওরে অ্যাডমিন থেকে রিমুভ করেন। এই যে মিমিটা আগে ডিলিট করে দেন, তারপর হচ্ছে যে রিমুভ করেন। আগে রিমুভ করেন না, মিমি থেকে ডিলিট করেন। হ্যাঁ এটা ডিলিট করেন, দেন হচ্ছে আর হ্যাঁ কনফার্ম, দেন ওখানে রিমুভ হ্যাঁ করেন। এবার রিমুভ আসান দেন, না এখান থেকে হ্যাঁ রিমুভ দেন। বা আপনার জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন, আমি এটা কালকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। এটা এটা ইয়ে হবে, রিমুভ হবে। আমি এখান থেকে কোথা থেকে রিমুভ একবার করছিলাম। একটু চেক করলেই হয়তো, আপনি হয়তো কাউকে অথবা কখনো আবেগের বসে কখনো কিছু দিছিলেন, অথবা কাউকে আদার্স কোন ডিভাইস থেকে লগইন করছেন, পরে এই যে ভুলে গেছেন। হটমেল, এই হটমেল পেন্ডিং হটমেল কেন? হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলতেছি। বুঝলাম না ভাইয়া, উনি যদি অ্যাক্সেস না দেয় ওনারা কিভাবে ওনার ইয়াতে হবে? এটা তো ভাই সম্ভব। এই দুটো আইডি কে আপনি চিনেন? এই যে আপনার নামের নিচে যে দুটো আইডি আছে, না না হ্যাঁ এই দুটো, এগুলো তো যে ওইগুলা পেন্ডিং আছে। আমি বলি এইগুলা পরে করেন, এগুলা পরে করেন, আগে এই অ্যাডমিনকে আপনি সরান, কোথা থেকে এই সরাই? অ্যাডমিনকে সরান। এখান থেকে মনে হয় সরাই, দেখি। ক্লিক করেন, এটা হচ্ছে অ্যাড করার অপশন। একটু এই যে সমস্যা অ্যাডমিন হতে অ্যাক্সেস পারে। আছে, আপনি এডিটে গিয়ে, আপনি একটু এডিটে গিয়ে এমপ্লয়ি এডিটে হ্যাঁ এখানে ক্লিক করেন, এডিটে এখানে নাই। আপডেট পারসন, এখানে হচ্ছে আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন ফাইনান্সিয়াল রোল,
এক এখানে কাজ নাই। করেন, আপনার ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডের এই জায়গায় দেন, ওই এই জায়গায় এডিট করে আপনার ফ্রেন্ডের ইয়ে দেন, বা আপনার অন্য কোনো জিমেল দেন। আপনি কথা বুঝছেন আমি কি বলছি? এডিটে ক্লিক করেন, আপনার অন্য মেল থাকলে আমি mail আরেকটা দেন। আমার মেইল দিই। আপনি আপনার অন্য একটা মেল দেন।